মুমিন পুরুষ হোক নারী হোক যে ভালো কাজ করবে আল্লাহ হচ্ছে যে মুমিন অবস্থায় তাকে হচ্ছে আল্লাহ পুরস্কার দিবেন এবং হায়াতুত তাইয়্যিবা দিবেন। সো দ্যাট ইজ লাইক দ্য টোটাল গুড লাইফ, হায়াতুত তাইয়্যিবা। সব থেকে ভালো লিডাররা বেশি আরো লিডার ডেভেলপ করে। সেই ক্রাইটেরিয়া যদি আপনি মেজার করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোস্ট সাকসেসফুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিউমিলিটি, যে উনাকে একজন ইহুদি এসে বলছে যে তোমরা ভালো কাওম যদি না তোমরা শিরক করতে। কাফেররা কাজ করে একটা দুনিয়ার জন্য, আর আমরা কাজ করি কিন্তু দুইটা দুনিয়ার জন্য। যে যত বেটার স্লেভ সেই আসলে তত সাকসেসফুল। যারা এআই ইউজ করতে পারে দে উইল প্রবাবলি রিপ্লেস ইউ রাদার দেন এআই রিপ্লেসিং ইউ। এখন আমি খুব ব্যস্ত থাকবো, কাজ নিয়ে বিজি, রোবটরা আসলে আমার কাজ করবে, তখন আমি এইসব জায়গায় ফোকাস করবো। আই থিঙ্ক এই মাইন্ডসেটটা এখনই আছে অনেকের, যে হ্যাঁ বিজনেস বড় হোক তারপরে আমি খুব ইয়ে করবো, বা বয়স হলে ইবাদত করবো, এরকম কিন্তু অনেকের মাইন্ডসেট কাজ করে। তো দ্যাটস অ্যাকচুয়ালি ফল্টি। ইউকে ইজ মোর বেটার দেন বাংলাদেশ। বাচ্চাদের জন্য ইউকে ভালো এনভায়রনমেন্ট না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিজব্রো পডকাস্ট থেকে আমি আপনাদের হোস্ট সাগর হাসনাত স্বাগত জানাচ্ছি আজকে খুবই ইন্টারেস্টিং একটা পডকাস্টে। আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে উপস্থিত আছেন শাহরিয়ার খান ভাই। শাহরিয়ার খান ভাই, প্লিজ ওয়েলকাম টু আওয়ার স্টুডিও। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। Thank you. Pleased to be here. Alhamdulillah. So let's start. Yeah. শাহরিয়ার ভাই, আমরা খুব ভাইয়ের কাছে যাওয়ার আগে একটু ইন্ট্রোতে বলে নিই, এর আগে কবির আনোয়ার ভাইয়ের সাথে খুবই চমৎকার একটা আমরা এপিসোড করেছি এইসব প্রোডাক্টিভিটি নিয়ে, মুসলিম প্রোডাক্টিভিটি নিয়ে, ম্যানেজারিয়াল লেসন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা ইসলামিক যে কনসেপ্ট থেকে যে এখনকার আধুনিক যেসব বিজনেস থিওরি বা ম্যানেজারিয়াল থিওরি, এগুলো নিয়ে আমরা আজকে আলাপ করেছি। সো আজকে শাহরিয়ার খান ভাইয়ের অনেকগুলো পরিচয় আছে, আমরা তার মুখ থেকেই শুনবো। সো একটা শুধু আমি ইন্টারেস্টিং হুক দেই যে শাহরিয়ার খান ভাই কিন্তু এই ফিল্ডে একজন সার্টিফাইড এক্সপার্ট। তিনি প্রোডাক্টিভ মুসলিমের বাংলাদেশের একমাত্র সার্টিফাইড ট্রেনার। এর পাশাপাশি উনি উদ্যোক্তা, উনি অনেক দিন ধরে কর্পোরেট ট্রেনিংয়ের সাথে জড়িত। তারপর হচ্ছে তার টোটাল গুড লাইফ নামে একটা নিজস্ব ভেঞ্চার আছে, এই মুসলিম প্রোডাক্টিভিটি নিয়ে তিনি ট্রেনিং করান অনেক দিন ধরে, মেন্টরশিপের সাথেও ইনভলভ। সো আজকে যারা বিজনেস করছেন বা মুসলিম প্রোডাক্টিভিটি নিয়ে এনথুজিয়াস্ট, সো সবার জন্য আসলে খুবই ইন্টারেস্টিং একটা এপিসোড হতে যাচ্ছে। সো আপনাদের শেষ পর্যন্ত এই এপিসোডটা দেখার আমন্ত্রণ বা রিকোয়েস্ট থাকবে। সো আজকে শুরুতে যদি শাহরিয়ার ভাইয়ের কাছে যাই, যে ভাই আপনার তো অনেক পরিচয়, আপনি একজন কর্পোরেট ট্রেনার, তারপরে একজন উদ্যোক্তা, তারপরে প্রোডাক্টিভিটি নিয়ে কাজ করছেন রিসেন্ট টাইমে। সো আসলে এই জার্নিটা কিভাবে শুরু হয়েছে এবং আসলে কোন পরিচয়টা আপনার বেশি প্রিয় আপনার কাছে, একটু যদি সংক্ষেপে আপনার এই জার্নিটা বলেন বা গল্পটা, কিভাবে আসলে এই পেশাগুলোর সাথে জড়িত হলেন? পরিচয় আসলে বেশি না, পরিচয় খুব অল্প। তো কোন পরিচয়টা বড় সেটা পরে বলবো, কারণ সেটা রিলেটেড আপনার সঙ্গে একটা কোশ্চেন আছে, আমরা একটা পার্ট যেটা আপনাকে জিজ্ঞেস করব, তারপরে মেবি ওইটা ক্লিয়ার হবে। সো জেনারেলি আমার যেভাবে শুরু হয়েছে, আমি একটা ব্রিটিশ কনসাল্টিং ফার্মে কাজ শুরু করেছিলাম ক্যারিয়ারের শুরুর দিকে। সো এটা তখন ঢাকা ইউনিভার্সিটিতে আইবিএতে পড়ার সময় মনে হচ্ছিল যে অলরেডি যেই জিনিসগুলো পড়ে এসেছি আবার হচ্ছে যে সেই পড়াশোনাই। সো তখন জব খুঁজছিলাম, তো জব খুঁজে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন দেখে অ্যাপ্লাই করলাম, হলো আলহামদুলিল্লাহ। তো তখন ঢাকায় ওদের ঢাকা অফিসে শুরু করেছিলাম। তো ওদের হেড অফিস ছিল ইউকেতে। তো পরে আলহামদুলিল্লাহ এখানে 2-2.5 বছর বা 3 বছরের পর ইউকেতে একটা সুযোগ আসে, সো ওখানে চলে যাই। তো ওখানে কাজগুলোই ছিল বিভিন্ন প্রজেক্টে কনসালটেন্সি নিয়ে, ইন্টারন্যাশনাল বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে, গভর্নমেন্ট, অন্য দেশের পাবলিক সেক্টর অর্গানাইজেশনের সঙ্গে এরকম। সো ওখানে আবার ট্রেনিংও ছিল ইন্টারন্যাশনাল। আমাদের একটা লিডারশিপ ম্যানেজমেন্ট ট্রেনিং সেন্টার ছিল, যেখানে আপনার বিভিন্ন দেশ থেকে পার্টিসিপেন্টসরা আসতেন, সিনিয়র লেভেল লিডার্সরা। তো ওইখান থেকেই আসলে শুরু ক্যারিয়ার, সো 2005 থেকে। তো সেরকম, তো এই সময়ে আই থিঙ্ক আমার যেটা ফাইন্ডিংস, আমি এই জায়গাটা আমি এনজয় করতাম আমার জবের, যে ট্রেনিং, ডেলিভারি বা কোচিং, কনসালটেন্সি, এই জিনিসগুলো। তো ওই সময় থেকে আমি আলহামদুলিল্লাহ মোটামুটি প্র্যাকটিসিং মুসলিম যেহেতু ছিলাম, আমি রিফ্লেক্ট করতাম যে আসলে ইসলামে এই রিলেটেড কি আছে, কোরআন সুন্নাহর যতটুকু শিখতাম বা শিখছিলাম সেটার সঙ্গে রিফ্লেক্ট করা। এবং আমার দেখতাম যে
লিডারশিপ নিয়ে আমি ট্রেনারদের ম্যানেজ করতাম বা নিজে সেশন নিতাম, দেখা যেত যা শিখছি বা শেখাচ্ছি সেগুলোর বেশিরভাগই এর থেকে ভালোভাবে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আছে। তো ওইটা খুব একটা ভালো লাগার ব্যাপার ছিল যে হ্যাঁ আসলে মানে আরো কনফিডেন্টলি প্র্যাকটিস করার একটা মানে কারণ ওটা হয়েছে আলহামদুলিল্লাহ। তো সেই সময় থেকে যেটা হয়েছে যে পরে অনেকদিন পরে যেহেতু এগুলো নিয়ে আমিও ট্রেনিং করাই, আমার নিজের বিজনেস শুরু করলাম 2016-তে, গেম চেঞ্জার ট্রেনিং অ্যান্ড কনসাল্টিং, ইউকেতেই। তো তখন থেকে আসলে যদিও বিভিন্ন কর্পোরেট ক্লায়েন্টদের সঙ্গে কাজ করি, সো সেই জায়গায় হয়তো জেনেরিক লিডারশিপ ম্যানেজমেন্ট এগুলো নিয়ে আমরা কাজ করি, কিন্তু প্রোডাক্টিভ মানে টোটাল গুড লাইফ আসলে অনেকটা ওই রিফ্লেকশনটা থেকে যে আসলে আমাদের লাইফ ভালো করার জন্য, সুন্দর করার জন্য ইসলামের প্রিন্সিপলসগুলোই সব থেকে ইম্পর্টেন্ট। এবং প্রোডাক্টিভ মুসলিমের সঙ্গেও লিঙ্কটা সেভাবেই এসেছে যে মোহাম্মদ ফারিসের কাজগুলো বেশ ভালো লাগতো এবং আমি নিজে বেনিফিটেড হয়েছি। সো তখন থেকে আসলে ভাবছিলাম যে এটা আমি অন্যদেরকেও শেখাতে বা হেল্প করতে চাই এটা দিয়ে। তো পরে ওরা যখন সার্টিফাইড ট্রেনিং কোর্স অফার করলো, ট্রেনার সার্টিফিকেশন, তো আমি গ্লোবাল কোহর্টের সেকেন্ড থার্ডটায় বোধহয় জয়েন করেছি। সো লম্বা একটা জার্নি ছিল, মানে ওদের ম্যাটেরিয়ালগুলো নিজেরা বোঝা, প্র্যাকটিস করা এবং দেন হচ্ছে যে কিভাবে ডেলিভার করতে হবে সেই জিনিসগুলো আর কি। তো এই হচ্ছে মোটামুটি সামারি আলহামদুলিল্লাহ। এছাড়া আমি ইউরোপিয়ান মেন্টরিং অ্যান্ড কোচিং কাউন্সিলের অ্যাক্রেডিটেড কোচ, সিনিয়র প্র্যাকটিশনার, লিডারশিপ কোচ, টিম কোচ। সো এটা আমার মানে প্রফেশনালি এটাও অনেক ইনভেস্ট করেছি যে হ্যাঁ এটা মানে গ্লোবালি একটা ওয়েল নোন একটা সার্টিফিকেশান সেই জায়গায়। তো যেটা বলছিলাম যে এই সবগুলো জিনিসের মধ্যে একটা স্ট্রং লিঙ্ক দেখি আমি, এবং সেই জন্যই আসলে এগুলো সবই আমি মনে করি অ্যালাইনড, যে আমরা আসলে ইসলামের কনটেক্সটে প্রিন্সিপলসগুলোর মধ্যে কোরআন সুন্নায় অনেক জিনিস আছে যেগুলো আসলে আমাদের জন্য মেইন এবং প্রাইমারি সোর্স হওয়া উচিত, যে কোনো ডেভেলপমেন্ট বলেন, পার্সোনাল ডেভেলপমেন্ট। সো আজকে আপনি যেই টপিক দিয়েছেন লিভিং বেটার এভরি ডে, আই থিঙ্ক ওইটা খুবই মানে টাইটেলটা আমার পছন্দ হয়েছে, কারণ দ্যাটস দ্য থিং যে আমরা যেখানেই আছি আরও বেটার আমাদের হওয়া দরকার, এবং হচ্ছে যে আরও কীভাবে বেটার হতে পারি কন্টিনিউয়াস সেই ড্রাইভটা আমাদের থাকা দরকার। এবং সেটা টোটাল গুড লাইফের একটা মূল প্রিন্সিপাল বলতে পারেন, যে কন্টিনিউয়াস ট্রাইং টু গেট বেটার, যে কোনো সিচুয়েশানে আপনি আছেন এটা আপনার জন্য ভালো হতে পারে এবং আরও ভালো হওয়ার চেষ্টা। সো 2005 থেকে 2015 পর্যন্ত আপনি ইউকেতে একটা অর্গানাইজেশনে হ্যাঁ 16 পর্যন্ত 2015-তে আপনার নিজস্ব যে প্রতিষ্ঠান 2016-তে গেম চেঞ্জার কনসালটেন্সি ট্রেনিং এন্ড কনসাল্টিং। সো এটা এখনো ইউকেতেই আছে নাকি বাংলাদেশে? হ্যাঁ আমরা ইউকেতে আছে, মানে ইউকেতে রেজিস্টার্ড, বাংলাদেশে। সো আমি এখন অবশ্য বেশিরভাগ সময় বাংলাদেশে থাকি বা ট্রাভেল করি যখন কাজ থাকে ইউকেতে। সো ওইভাবে, আর আমরা বাংলাদেশে ছাড়া বিভিন্ন জায়গায় ক্লায়েন্টের সঙ্গে কাজ করেছি, ইউকেতে, নেদারল্যান্ডসে, কেনিয়ায়, ইন্দোনেশিয়ায়, মালয়েশিয়ায়। সো ওইসব কাজগুলো আমরা ইউকে এনটিটি থেকে করি। দুবাইতে, ইউএইতে ছিল ক্লায়েন্ট। সো এই সবগুলো আমরা ইন্টারন্যাশনাল ইউকে পার্ট থেকে করি আর কি, আর বাংলাদেশের ক্লায়েন্ট হলে বাংলাদেশের। সবাই তো আসলে ধরেন আমরা বাংলাদেশি যারা বিজনেসম্যানরা আছি, আমরা বাংলাদেশে শুরু করে এরপরে গ্লোবালে যাওয়ার চিন্তা ভাবনা করি। আপনার জার্নিটা তো রিভার্স ভাই, আপনি গ্লোবালে শুরু করে এরপরে বাংলাদেশে আসলেন কেন? আচ্ছা, বাংলাদেশে আসলাম কেন মানে আসলে গ্লোবাল শুরু করে ওখান থেকে আমি ওই যে বিজনেস শুরু করার সময় বা ওর আগেই আসলে আমার ফ্যামিলি নিয়ে এসেছিলাম, কারণ ওখানে প্র্যাকটিসের লেভেলটা একটু ইমপ্রুভ করার পর আমার আসলে রিয়েলাইজেশন হলো যে বাচ্চাদের জন্য ইউকে ভালো এনভায়রনমেন্ট না। মানে যেরকম এটা 2013-12 দিকের কথা বলছি, হ্যাঁ। সো তখন এই যে আপনার ট্রান্সগন্ডার টাইপের জিনিসপত্র মাত্র শুরু হচ্ছে, তো এগুলোর তখন আমরা দেখতাম ছোটোখাটো বাসে একটা ডায়ালগ বা এরকম, বা এমনি এনভায়রনমেন্টটা সব মিলে। তো তখন আমি যেসব স্কলারদের সঙ্গে মিশতাম বা যেতাম, ওখান থেকে আমার খুব স্ট্রং একটা কনভিকশন হলো যে না আসলে এখানে তো আমি জবের জন্য বা ক্যারিয়ারের জন্য এসেছি ইউকেতে। যদিও টুকটাক দাওয়ার কাজ করতাম, কিন্তু আমার মনে হতো যে ওইটা তো আসলে আমি পার্ট টাইম করছি, এবং এটা মানে আমি তো ফুল টাইম জব করছি। সো আমার বাচ্চারা আসলে এই এনভায়রনমেন্টে একটা বড় রিস্ক আছে। তো সেই চিন্তা থেকেই আসলে সেটাই মেইন মোটিভেশন ছিল। প্যারেন্টসরা দেশে ছিল সেটাও একটা কারণ, বাট মূল মানে মোটিভেশনটা ওটাই ছিল যে আসলে এই এনভায়রনমেন্টে ফ্যামিলি রেইজ করা ইজ ভেরি রিস্কি, এবং আমি নিজেও দেখেছি এমন ফ্যামিলি যে সেকেন্ড জেনারেশনেই আসলে মুসলিম নেই। তো ওই জিনিসগুলো চিন্তা করে আলহামদুলিল্লাহ দেশে চলে এসেছিলাম। তখন ফ্যামিলি নিয়ে এসেছিলাম 13-র দিকে, পরে আমি 16-র দিকে নিজে চলে এসেছি।
মাশাআল্লাহ, এটা তো খুবই বিশাল স্যাক্রিফাইস যে আসলে ফ্যামিলির জন্য সবাই আমরা আসলে ইউকে, ইউএসএ বা ওয়েস্ট সবাই কেরিয়ার করার জন্য যাই, বাট আপনি ওইখান থেকে আপনার পরিবারকে বাঁচানোর জন্য আসলে এখানে এসেছেন, তো বিশাল। বাট ইউকে তো তো ভাই একটু আমরা যতটুকু জানি যে অন্যান্য ওয়েস্টার্ন কান্ট্রির চেয়ে অ্যাজ এ মুসলিম পরিবেশটা একটু বেটার, ওইখানে অনেক বড় হ্যাঁ, মুসলিম হ্যাঁ। কমিউনিটি আছে। অনেক বড় তো বা কি আসলে আমি যেদিকে ছিলাম ওই দিকের থেকে অন্যদিকে আরো বড়, কিন্তু যত বড়ই থাকুক হুম আপনি হুম ওখানে যখন থাকবেন মানে আপনি স্টিল মাইনরিটি, মানে সেটা রাইট। একটা ফ্যাক্টর। তারপরে অনেক কিছুই আছে। ইনফ্যাক্ট এখন 10 বছরের বেশি হয়ে গেল, 12 থেকে কত 25-12 বছরের বেশি। এই মানে আলহামদুলিল্লাহ আমার ওইটা নিয়ে কোনো রিগ্রেট নাই। ইনফ্যাক্ট যে এটা একটা ভালো ডিসিশন ছিল এখনো মনে হয়, এবং যে বিভিন্ন কারণে যদিও হ্যাঁ মসজিদের সংখ্যা বেড়েছে, হ্যাঁ অপেক্ষাকৃত বেটার অনেক অপশনস আছে, ইয়ে আছে, কিন্তু আমার মনে হয়েছে আমার যেহেতু অপশন আছে আমি আমি চলে যাই, আমি এখানে রাইট। থাকবো না। এবং ওই যে বললাম যে ধরেন একটা জেনারেশন হয়তো ভালো থাকে, কিন্তু এরকম মানুষ আছে অনেক যারা হচ্ছে আপনার মানে নিজেরা খুব প্র্যাকটিসিং, কিন্তু তাদের বাচ্চারা দেখা গেল যে ফ্রেন্ডসদের সঙ্গে বা স্কুল কলেজ ইউনিভার্সিটির কারণে একদম মানে অ্যাস্ট্রে হয়ে যাচ্ছে, মানে ইয়ে চলে যাচ্ছে অন্য পথে। হ্যাঁ, তো সেই জন্য, এবং তখন ওই যে হিজরার আয়াতগুলো হাদিসগুলো খুব মানে ইন্সপায়ার করছিল যে আসলে এটা। সো মানে আমি শুধু আশা করি যে আল্লাহ যেন এটা কবুল করেন। সো এইখানে ভাইয়া যারা অনেকেই ধরেন ওয়েস্টে মাইগ্রেট করে বাংলাদেশ থেকে, তারা একটা আর্গুমেন্ট দেওয়ার চেষ্টা করে যে বাংলাদেশে ওই ওয়েস্টার্ন কান্ট্রিতে ইসলাম প্র্যাকটিস করা মোর ইজি, বা ওইখানে লিবারেশনটা বেশি, স্পেশালি ধরেন গত 16 বছরে হাসিনার যে পিরিয়ডটা, ওইখানে তো আমাদের ইসলামিস্টদের উপরে অনেক অপারেশন হয়েছে। অনেকেই তো এই আর্গুমেন্টটা দেয় ভাইয়া যে বাংলাদেশ, বিশেষ করে আমরা হাসিনার এই পিরিয়ডটাতে দেখেছি যে অনেকে বলার চেষ্টা করতো যে ইউকে ইজ মোর বেটার দেন বাংলাদেশ টু প্র্যাকটিস ইসলাম। সো এই বিষয়ে আপনি আপনার আর্গুমেন্টটা কি ভাই? এটা কি আপনি এগ্রি করেন নাকি ডিসএগ্রি করেন? এটা বড় দাগে বললে আমি ডিসঅ্যাগ্রি করি। বড় দাগে ডিসঅ্যাগ্রি করি কারণ আপনি ওখানে একটা মাইনরিটি। কিছু জিনিসে ভালো ওখানে হুম নিঃসন্দেহে, হুম যে অনেক কিছু করা যাচ্ছে যেটা হয়তো এখানে যখন হাসিনা টাইপ সিচুয়েশন হয় এখানের থেকে বেটার। আবার আরেকভাবে দেখলে আপনি দেখেন ইভেন হাসিনার সময়ও আমাদের ওলামারা মানে উনারা কিন্তু বলে গিয়েছেন যেটা সঠিক, যেটা ঠিক কথা, বা প্র্যাকটিস করার ক্ষেত্রে আপনি স্টিল মুসলিম মেজরিটি, অনেক জিনিস করা যাচ্ছে যেটা ওখানে করা যাচ্ছে না। আপনি আজান শুনবেন না রেগুলার, আপনি হচ্ছে কোরবানির সময় আপনি ঈদুল রাইট। আজহার দিনে অলমোস্ট লাইক যে কোনো ফিলিং মানে কিছুই নাই আর কি। এক্স্যাক্টলি। এখন এটা আপনি শুধু ফিলিং এর কিন্তু ব্যাপার না, এটা একটা হুম রিচুয়াল আমাদের রাইট। শায়ের শিয়ার মধ্যে একটা শিয়ার। শেয়ারের একটা, তাই না, যে আমরা গিয়ে নিজেরা জবাই করা সুন্নাহ হুম বা এটা সেটা সেটা দেখারই সুযোগ নাই মনে করেন, ঠিক আছে। তারপরে এই যে ব্যাড ইনফ্লুয়েন্স গুলো যে আপনার এলজিবিটি বলেন বা অন্যান্য সব জিনিসগুলো যে এভাবে ছড়ানো অফস্প্রিং এর জন্য যে খুবই ইয়েটা। রিস্কি, সেটা কিন্তু একই সাথে আবার ওখানে যারা দাওয়ার কাজ করছেন সিরিয়াসলি আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ হচ্ছে। সো আমি টুকটাক ইনভলভ ছিলাম, আমি দেখেছি, এবং আমার সঙ্গে যারা ছিল ওদের অনেকে এখন মানে একটা অর্গানাইজেশনের সঙ্গে ছিলাম আমি, ওরা হাজার হাজার মানুষ ইসলাম অ্যাকসেপ্ট করেছে ওদের মাশাআল্লাহ। মাধ্যমে। সো যারা আছে আমি মনে করি ভালো কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ, মানে দাওয়ার সঙ্গে থাকা উচিত এবং সিরিয়াসলি কমিউনিটিতে থাকা উচিত। কিন্তু আমার কাছে মনে হয়েছে আমার সুযোগ আছে বাংলাদেশে চলে আসার, আমার অফিস স্প্রিং এর কথা চিন্তা করে। সো সেই জন্য আসলে আমি চলে এসেছি। সো আমি এটাকে ওই এরকম দুইটা এক্সট্রিমে ফেলতে চাই না যে হ্যাঁ এটাই ভালো ওইটা ভালো না, বাট এবং এটা এটা কি ফিকে আলোচনা আমি যাচ্ছি রাইট। না। বাট আমি যে ভিউটা নিয়েছি সেটা হচ্ছে যে না, আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপছন্দ করেছেন যে মুসলিম হচ্ছে মুশরিকদের মাঝখানে সেটেল করবে না, এবং সেইটা আমার জন্য ইন্সপাইরেশন হিসেবে কাজ করেছে। এখন অবভিয়াসলি অনেক স্কলার অন্য ভিউ শেয়ার করেন, অন্যটা বলেন। সো উইথ ডিউ রেসপেক্ট টু দেম, আমার এটা মানে বেটার মনে হয়েছে, সো আমি এটা অ্যাকসেপ্ট করেছি। তো আপনি কি ভাইয়া মানে রিগ্রেট করেন এই ডিসিশনে যে চলে আসছেন, ওইখানে থাকলে ভালো হতো না নাকি আলহামদুলিল্লাহ, বাংলাদেশে আমি আমি বা ইউ আর মানে বেটার? আই উইল বি অনেস্ট, আমার ওখানকার অনেক জিনিস আমি মিস করি। ওখানে হুম হুম রাস্তাঘাটে গাড়ি ঘোড়া ড্রাইভ সব মানে পিসফুল হুম ট্রান্সপোর্ট হুম সিস্টেম, লাইফ ট্রাফিক ইজিয়ার, জ্যাম নাই। সবকিছু হ্যাঁ মানে জ্যাম আছে, কিন্তু আপনার অনেক জিনিসই আসলে মানে অনেক ভালো এবং ইজি লাইফ। বাট স্টিল আলহামদুলিল্লাহ নো রিগ্রেটস। আমি চলে এসেছি বাচ্চারা যখন ছোট ছিল, এবং আমার অন্য ফ্রেন্ড ছিল ইজিপশিয়ান, ও আমাকে একদিন পরে বলছিল, আমি যাই তো মাঝে মাঝেই, তো ও বলছিল যে তুমি খুব ভালো কাজ করেছো, যে হচ্ছে এটা মাশাআল্লাহ। করেছো, মানে
আমার যদি সুযোগ থাকতো আমিও হচ্ছে যে করতাম। ইভেন ইজিপ্টে দেখেন অনেক প্রবলেম, কিন্তু তারপরেও সে বলছে আমার আমার সম্ভব হলে আমিও করতাম। এবং সে তার বাচ্চাদের উদাহরণ দিচ্ছিল যে বাচ্চারা আসলে কিভাবে বিভিন্ন ফ্রেন্ডসদের ইনফ্লুয়েন্সে সে যেরকম চাচ্ছে Right. সেরকম প্র্যাকটিসিং না সেটা। এবং ওর বাচ্চাদের কিন্তু আমরা দেখেছি, আমার বাচ্চারা সহ একসাথে ওই যে কমিউনিটিতে যেত বা হ্যাঁ, কোরআন পড়া বা কোরআনের সঙ্গে থাকা রিলেটেড জিনিসগুলো নিয়ে। তো অনেকের ইচ্ছা থাকে, কিন্তু আসলে সিচুয়েশনটা অনেক ডিফিকাল্ট হয়ে যায় অনেক সময়। তো আমাকে অনেকেই বলেছে যে আমি যখন এসেছি বাচ্চারা ছোট ছিল আলহামদুলিল্লাহ, সো ওরা স্ট্রং ওপিনিয়ন ছিল না। তো এখন এখানে আমার বাচ্চারা ইসলামিক স্কুলে গিয়েছে আলহামদুলিল্লাহ, বড় হচ্ছে। এখন ওদের মধ্যে অন্তত এখন আমি দেখি না যে হ্যাঁ ইউকে যাওয়ার বা ওইরকম আগ্রহ আছে, ওরা সেই জিনিসটাকে ওভাবেই দেখে। তো এটা একটা বড় অ্যাচিভমেন্ট যে এই যে ওদের একটা মুসলিম কান্ট্রিতে মুসলিম কমিউনিটিতে বড় হওয়ার আইডেন্টিটি, এটা অনেক স্ট্রঙ্গার। কারণ আদারওয়াইজ ওই যে নিজেকে ওইভাবেই দেখবে আর কি, যে হ্যাঁ ব্রিটিশ ফার্স্ট অ্যান্ড দেন মুসলিম, হ্যাঁ এরকম। তো আমার কাছে মনে হয় না আলহামদুলিল্লাহ, মানে দ্যাট ওয়াজ এ গুড ডিসিশন। বিফোর গোয়িং ইনটু দ্য ওই যে প্রোডাক্টিভিটি বা ট্রেনিং, যেহেতু কথা প্রসঙ্গে চলে এসেছে, প্যারেন্টিং এর যে বিষয়টা, আপনি তো বাংলাদেশে বাচ্চাদের নিয়ে চলে এসেছেন, সো অনেক ফ্যামিলির একটা অজুহাত থাকে যে বাচ্চারা ওয়েস্টার্ন কান্ট্রিতে বড় করবে, বেটার পরিবেশ, বেটার এডুকেশন সিস্টেম। সো আপনি তো দুইটাই দেখেছেন, আপনার বাচ্চারা এখন বাংলাদেশে পড়াশোনা করছে। সো আপনি কি হ্যাপি, বা মানে আপনি কিভাবে কোন স্কুলগুলা প্রেফার করতেছেন, কিভাবে পড়াচ্ছেন, একটু যদি গাইডলাইন দেন আর কি প্যারেন্টিং এর আই থিঙ্ক পার্সপেক্টিভ থেকে। অনেকগুলো জিনিস চলে আসছে এখানে। জি। এক হচ্ছে যে ভালো খারাপের কথার যেটা ইম্পর্টেন্ট, যে আমাদের ক্রাইটেরিয়াটা আসলে আগে ঠিক করতে হবে, যে কিসের ভিত্তিতে ভালো বলবো, কোন জায়গায় ভালো, কোন জায়গায় কম্পারিজন করছি। যেমন ধরেন পড়ার স্টাইল বা পড়ানোর স্টাইল যদি আপনি দেখেন, নিঃসন্দেহে আমার মেয়ে ওখানে রিসেপশনে যেত 3 বছর 3.5 বছর বয়সে। তো তখন ওখানে পড়াশোনার স্টাইল বা সিস্টেমগুলো অনেক ভালো ছিল নিঃসন্দেহে, যে অনেক অ্যাক্টিভ বা এই যে অ্যাক্টিভিটি লাইফ স্কিল শেখানোর ক্ষেত্রে অনেক গুরুত্ব দিচ্ছে ওরা, হ্যাঁ। রাদার দেন আমাদের কিন্তু 3.5 বছরের বাচ্চাদের দেখবেন অনেক স্কুলে গ্রামার অনেক অনেক জিনিস পড়ায়, এবং না পড়াইলে বাচ্চাদের প্যারেন্টসরা গিয়ে বলে যে পড়াচ্ছেন না কেন, পড়া দিচ্ছেন না কেন। আর ওদের হচ্ছে হলিডেতে কোনো হোমওয়ার্ক নাই। যেমন একটা হলিডেতে হোমওয়ার্ক দিয়েছিল যে ও যেন একটু এনভায়রনমেন্ট কনসিয়াস হয়, যে যেখানে সেখানে বসে আছে ওইটা থেকে যেন সে কনসিয়াস হয় যে না এখানে বসা যাবে, এখানে যাবে না। সিম্পল এইটা হচ্ছে হোমওয়ার্ক, ঠিক আছে, পুরো হলিডে জুড়ে। নাথিং টু ডু উইথ যে হ্যাঁ এটা পড়ে আসো, ওইটা পড়ে আসো, হ্যাঁ। সো আই থিঙ্ক স্টাইল ওয়াইজ নিঃসন্দেহে ওইটা আমার কাছে মনে হয়েছে অনেক ম্যাচিওর এবং ভালো। দ্বিতীয়ত আমার কাছে এই দেশে এসে আমার ওরা ইসলামিক ইংলিশ মিডিয়াম টাইপ স্কুলে গিয়েছে দুজনই। তো আমি দিয়েছি মূলত যে এনভায়রনমেন্টটার জন্য, যে এনভায়রনমেন্ট চাই আমি, যে হ্যাঁ ইসলামিক সেটার জন্য, এবং আলহামদুলিল্লাহ সেটা ভালো। তো একাডেমিকও ভালো ছিল আমার বাচ্চারা। এখন বাসিরা ইন্টারন্যাশনাল বলে ওখানে হচ্ছে যে পড়ে আলহামদুলিল্লাহ। মেয়ে এবার ও লেভেল দিল, সব 10 সাবজেক্টে A স্টার পেলো আলহামদুলিল্লাহ। সো এটা বলছি কারণ ওই কনসেপ্টটা কিন্তু এটার কাইন্ড অফ এটার সঙ্গে যায় না, বা এটার উল্টাটা একটা মানে এক্সেপশনাল এক হিসাবে, এই সেন্সে যে ও কিন্তু এই যে এডেক্সেল IGCSE দিল আলহামদুলিল্লাহ, এবং এটা একটা ইন্টারন্যাশনাল ইউকেরই সার্টিফিকেশন। এখন ওখানের তে কম্পিটিট করে মানে গ্লোবালের সঙ্গেই কিন্তু ভালো জায়গা আছে আলহামদুলিল্লাহ, হ্যাঁ, বাংলাদেশে থেকে। এখন এই জিনিসটাই হয়তো সে ওখানে থাকলেও হতো, কিন্তু ওখানে আমি তো কম্প্রোমাইজ করতে হতো আমার এক্স্যাক্টলি। এখানে যে এনভায়রনমেন্টটা পেয়েছে, সে নিকাব পরে যাচ্ছে, কোনো সমস্যা নাই, বরং মানে কনফিডেন্টলি, সেটা ওখানে হতো না। ওখানে একটু কনফিউজ থাকতো, কিংবা হচ্ছে এনভায়রনমেন্টে অনেক কাজে বাজে জিনিস দেখতো বা ওগুলো এক্সপোজড হতো সেটা। বা এখানে হিপস করেছে। তো এই সব জিনিসগুলো আলহামদুলিল্লাহ আই থিঙ্ক ওয়াজ অ্যামেজিং যে এখানে আসা। এবং আই থিঙ্ক এটাই একটা প্রবলি প্রধান কারণ যে আমার মনে হয় যে না, নো রিগ্রেটস আলহামদুলিল্লাহ, মানে এখানে স্কুলে। এবং স্কুলে আমার ওই যে বললাম যে অনেকে হয়তো স্কুলে ক্রিটিসাইজ করতো যে পড়াশোনার কোয়ালিটি। এখন কোয়ালিটি আমি অন্য ইংলিশ মিডিয়ামে হয়তো আরেকটু বেটার হবে, কিন্তু আমার কাছে প্রায়োরিটি ছিল যে যেটা বললাম ক্রাইটেরিয়ার কথা, যে হ্যাঁ ইসলামিক এনভায়রনমেন্ট। সো এখানে সবাই প্র্যাকটিসিং চেষ্টা করছে সাধ্যমতো, সেই সঙ্গে এডুকেশন হচ্ছে। এবং আমার কিন্তু রেজাল্টের ব্যাপারে ফ্লেক্সিবল একটা অ্যাটিটিউড ছিল, যে যা করো আলহামদুলিল্লাহ, মানে লার্ন ইসলাম অ্যান্ড মানে প্র্যাকটিস সেই জিনিসগুলা, বিইং এ গুড মুসলিমা, দ্যাটস ইম্পর্টেন্ট, অ্যান্ড দেন অ্যাকাডেমিক্যালি যা হয় হবে ইনশাআল্লাহ। সো আই থিঙ্ক ওই জায়গাটায় যেহেতু সেটা ক্রাইটেরিয়া ছিল, আমি অল থ্রুই হ্যাপি ছিলাম যে হ্যাঁ সেটা হচ্ছে পাচ্ছে। এবং
এটাই আমি মনে করি সব থেকে ইম্পর্টেন্ট, যে এই আইডেন্টিটি নিয়ে কনফিডেন্টলি বড় হওয়া, যে না আমি আমার ইসলাম, আমি মুসলিম, এই আইডেন্টিটিটা অনেক ইম্পর্টেন্ট এবং এটাই ঠিক আছে, এবং সেটা ঠিক আছে, সেই পার্সপেক্টিভ থেকে, সেই লেন্স থেকে আমি সব কিছু দেখবো ইনশাআল্লাহ। সো দ্যাটস হাউ উই শুড বি। সো এইটা আসলে আমরা আলটিমেটলি আমাদের ওই পোর্শনেই ঢুকে যাচ্ছি, যে মুসলিম প্রোডাক্টিভিটির যে পার্টটা, যে আমরা আসলে যদি সেকুলারলি দেখি যে আপনার মেয়ে কিন্তু ধরেন মানে একদম সবচেয়ে টপ যে রেজাল্টটা এবং ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড, নট অনলি বাংলাদেশের অন্যান্য টিপিক্যাল ইংলিশ মিডিয়াম, সে কিন্তু ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে খুবই ভালো রেজাল্ট করেছে। অ্যাট দ্য সেম টাইম ধরেন ইসলামিক যে ভ্যালুসগুলো এটাও কিন্তু সে পেয়েছে। সো এটা শুধু নট অনলি আপনার মেয়ের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা যদি এখন কেরিয়ার বা এই যে প্রোডাক্টিভিটি নিয়ে, মুসলিম প্রোডাক্টিভিটি নিয়ে কথা বলছি, সো এই জিনিসটা মুসলিম প্রোডাক্টিভিটি এবং যে সাধারণ যে প্রোডাক্টিভিটিগুলো নিয়ে আলাপ আলোচনা হয়, যে তার যে দুনিয়াবি যে বিষয়টাতে এক্সেল করা, মানে হাইয়েস্ট আপনি এক্সেলেন্সিতে যাবেন, সো এইটার সাথে আসলে মুসলিম প্রোডাক্টিভিটির ডিফারেন্সটা যদি একটু বলেন ভাই আমাদের। আচ্ছা, এই ডিফারেন্সে যাওয়ার আগে আমি যে আপনি শুরুতে যখন বলেছিলেন যে কোন পরিচয়টা, সেটা নিয়ে একটা প্রশ্ন করেছিলাম। তো প্রোডাক্টিভ মুসলিমে আমরা ওই যে আমরা যখন প্রোডাক্টিভ মুসলিম মাস্টার ক্লাসটা করি, সেখানে একটা জিনিস, একটা ছোট এক্সারসাইজ করি, সেটাই আপনার সঙ্গে করতে চাচ্ছি আমি এখানে। সেটা হচ্ছে, আপনাকে যদি আমি ধরেন, এখন তো আপনি পরিচিত, কিন্তু লেটস সে আপনাকে এয়ারপোর্টে কোনো একজন অপরিচিত মানুষ জিজ্ঞেস করলো হু আর ইউ, আপনি কি উত্তর দিবেন? আমি সাগর, থাকি তারপর বাংলাদেশে, লাইক হ্যাঁ বাংলাদেশে থাকেন, বিজনেস করেন, কান্ট্রি, রাইট? সো এই জিনিসগুলো এখন এই যে তারপরে আরো কথা হলে হয়তো কোন এলাকার বাংলাদেশে সেটা আসবে, কোন ইউনিভার্সিটি সেগুলো আসবে, কি বিজনেস সেগুলো আসবে, আপনার এক্সপার্টিস কি সেগুলো আসবে। তো এই সবগুলোই আমাদের লেভেল, তাই না? বিভিন্ন পরিচয়, যে আমারটা বললেন হ্যাঁ কনসালটেন্ট, কোচ, এই জিনিসগুলো। সো আল্লাহ না করুক, ধরেন আপনার যদি মেমোরি কমপ্লিটলি ইরেজ হয়ে যায়, বাট আপনি এখনো হেলদি আছেন জেনারেলি, তখন যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে হু আর ইউ, আপনি কি বলবেন তখন? আমি জানি না। ভাবেন, মানে আপনি বুঝতে পারছেন সব, আপনার সবকিছু ঠিক আছে, শুধু আপনার কোনো মেমোরি নাই যে আপনি কি, তখন মানে হু আর ইউ? মেমোরি না থাকলে আমি মানুষ, রাইট? সো হিউম্যান বিইং, রাইট? সো এই যে হিউম্যান বিইং আসলে মানে কি, হিউম্যান বিইং ইজ লাইক এ বডি অ্যান্ড সোল, মানে হচ্ছে যে এটা, তাই না? তো এটাই আসলে যে নাফস যেটা বলে, সেলফ, ইয়োর সেলফ ডেভেলপমেন্টে যে সেলফের কথা আসে। তো প্রোডাক্টিভ মুসলিমের কনসেপ্টটা সেটাই, যে আসলে আমাদের সব থেকে বড় পরিচয় হচ্ছে যে আমরা উই আর স্লেভ অফ আল্লাহ, যে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন, এবং অ্যাট দ্য কোর আমার সেটাই পরিচয়, এবং সেটাই হচ্ছে আসল পরিচয়। এবং আপনার পোটেনশিয়াল, কিংবা আপনি আসলে কত এক্সেলেন্ট হবেন, কি হবেন, সেটা বেটার স্লেভ হওয়ার উপরই আসলে ডিপেন্ড করে। সো স্লেভ মানে লিটারালি সার্ভেন্ট, কিন্তু অনেকে ট্রান্সলেট করে ইংরেজিতে, যেটা আসলে ঠিক না। আব্দ শব্দটা স্লেভের সঙ্গেই যায়, যেটা একদম যেটা ছিল যে কেনা দাস, ওইরকম। হ্যাঁ, তো ওইরকম যায়, হ্যাঁ কমপ্লিট ওবিডিয়েন্ট। এবং এটার সঙ্গে একটা ডিফারেন্স হচ্ছে যে ওই রকম স্লেভ যেটা ছিল যে একদম মানে তার মালিকের কথা ছাড়া কিছুই সে করবে না, বা করা, হ্যাঁ এরকম পুরোপুরি কমপ্লায়েন্স 100%, সেটা। তো এই পরিচয়টাকেই, এই পরিচয়ের মধ্যেই আপনার মানে হাইয়েস্ট পোটেনশিয়াল আছে, যে যে যত বেটার স্লেভ, সেই আসলে তত সাকসেসফুল। আপনি যদি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফ থেকে শুরু করে ওনার যারা বেস্ট ফলোয়ার ছিলেন, মানে সব জেনারেশনে, দ্যাটস হোয়াট দে ডিড, যে হচ্ছে যে নিজের নাফসকে কন্ট্রোল করা, এবং হচ্ছে যে মানে কন্টিনিউয়াসলি ট্রাইং টু বি এ বেটার স্লেভ অফ আল্লাহ। তো সেটা করার জন্য আই থিঙ্ক সায়েন্স, বা এই যে এখনকার সময়ে অনেক জিনিস আছে, যেই প্রোডাক্টিভিটিটা আমরা প্রোডাক্টিভ মুসলিমে বলি যে হাসল কালচার ভার্সাস বারাকা কালচার। হ্যাঁ, হাসল কালচার আপনি দেখবেন হাসল হ্যাশট্যাগ দেয়, হ্যাঁ মানে কাজ করছি, এক্সট্রা গ্রিন্ডিং, উইকেন্ডে কাজ করছি, কাজের ছবি দিচ্ছি, মানে কাজটা লাইফের এত বড় একটা আইডেন্টিটি হয়ে গেছে, যে আপনি কি করেন, কেমন, কোথায় কাজ করেন, কি কত কাজ বেশি করেন, কি করলেন, কত স্কেলিং করলেন, এই জিনিসগুলো। হ্যাঁ, ওয়ারাজ ইসলামিক্যালি কিন্তু সেটা ছিল না। ইসলামে মানে হোয়াট উই টক অ্যাবাউট, এই প্রোডাক্টিভ মুসলিমে মোহাম্মদ ফারিস ওর একটা বইও আছে, বারাকা ইফেক্ট। মানে হাসল কালচারের উল্টাটা আসলে হচ্ছে বারাকা কালচার, যেখানে আমরা মানে ফোকাস অন, যে অনেক সময় অল্প দিয়ে আসলে অনেক বারাকা যদি থাকে, সেটা আসলে আপনার জন্য অনেক ভালো হবে। হাসল কালচারে আপনার এই যে ধরেন বিজনেস স্কেলিং থেকে শুরু করে জিমে যাচ্ছেন, আপনি ওয়ার্কআউট করছেন, মাসলের ছবি দিচ্ছেন, এরকম। হ্যাঁ, তো ইটস লাইক ইগোসেন্ট্রিক, যে আপনি কি অ্যাচিভ করছেন সেটা।
সেই তুলনায় আপনি যদি দেখেন বারাকা কালচার ইজ অ্যাবাউট গড সেন্ট্রিক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনটা মানে আল্লাহ কোনটাতে সন্তুষ্ট হবেন সেই জায়গাটা ফোকাস রাখা। তাহলে দেখেন কমপ্লিট কিন্তু অপোজিট, মানে এই সেলফ ডেভেলপমেন্টের জায়গাটা, সেলফ হেল্প বা পার্সোনাল ডেভেলপমেন্ট, প্রোডাক্টিভিটি সব কিছুর জায়গায় এই দুইটা লেন্স ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। যে একটা হচ্ছে আপনার দিক থেকে সব কিছু আপনি নিজে, আমি কি করলাম, কি লোকজন কি বললো, এই জিনিসগুলো। আর আরেকটা পার্সপেক্টিভ হচ্ছে ইজ দিস প্লিজিং টু আল্লাহ, আল্লাহ এটা পছন্দ করবেন কিনা আমার জন্য, আল্লাহর স্লেভ হিসাবে ইজ দ্যাট হোয়াট আল্লাহ ওয়ান্টস ফর মি। সো ওই সাবমিশনটা এবং ওই জিনিসটা এবং সেটাই আসলে একটা বড় ডিফারেন্স। কারণ আপনার যেমন আমরা প্রোডাক্টিভ মুসলিমে উই টক অ্যাবাউট ফিজিক্যাল হেলথ, লাইক এক্সারসাইজ, লাইক নিউট্রিশন, লাইক স্লিপ অ্যান্ড অল দ্যাট। সো এগুলো কিন্তু থাকবে এবং সায়েন্টিফিক অনেক প্রুভেন, যেগুলো ওয়েল এস্টাবলিশড রিসার্চ, সেই জিনিসগুলো আমরা শেয়ার করি। কিন্তু মেইন পার্সপেক্টিভটা ফার্স্ট হচ্ছে একটু আগে আপনাকে যেটা বললাম, যে আপনি আসলে কে, স্লেভ অফ আল্লাহ। তো সেইটা আরও বেটার হওয়ার জন্য এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সন্তুষ্টির কারণ হবে এরকম জিনিস থেকে নিয়ে, এইবার ফর এক্সাম্পল আপনি দেখবেন বডি আপনার মাসল কেমন হচ্ছে সেটা দেখানো, সেটা না, রাদার এটা একটা আমানা, আপনার বডি আপনার কাছে দেয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা নিয়ামা, তাই না, একটা আমানা, যে এটা আপনি আসলে টেক কেয়ার করছেন কিনা। সো আমরা সেখানেও যদি দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থতা, ব্যালেন্সের যে জিনিসগুলো শিখিয়েছেন সেই পার্সপেক্টিভটা, রাদার দেন যে আমার কত মাসল হলো কিংবা কীরকম আমি দেখতে, লুক কেমন, লোকজন কি বলবে, এই ধরনের জিনিস না টোটালি। সো একটা হচ্ছে ফুলি ইগোসেন্ট্রিক আর একটা হচ্ছে ফুলি আল্লাহ সেন্ট্রিক, ওই পার্সপেক্টিভ আখিরা ফোকাসড। এটা মোর মোটিভেটিং ভাইয়া। ধরেন আমি যখন এটা জানবো যে আল্লাহর আমানত, আমি নিজেও কিন্তু এক্সারসাইজ করি, সো এইটা আমার মাথায় ছিল না, বাট আমিও কখনো এক্সপোজ করি নাই বা সোশ্যাল মিডিয়া দেওয়া, বাট যখন মাত্র ফিলিংসটা আসলো যে এটা আল্লাহর আমানত, আমি আল্লাহর প্রতিনিধি হয়ে এইটার যত্ন নিচ্ছি, সো ডেফিনেটলি আল্লাহ প্লিজড হবে। এবং ওই প্রিন্সিপালটা তো এখানে অ্যাপ্লিকেবল ভাইয়া। যেমন আত্মহত্যা যে নিষেধ, কোন প্রিন্সিপালে নিষেধ, যে এটা আল্লাহর দেয়া একটা আমানত আমার কাছে, সো আমি এটার ক্ষতি করতে পারি না। এবং এই জন্য কিন্তু আত্মহত্যাকারী অনেক বড় গুনাহের সম্মুখীন হয় বা অনেক বড় গুনাহ করে ফেলে। সো এইটার অপোজিটটাই তো ধরেন যে এইটা টেক কেয়ার করা। হ্যাঁ, ইনফ্যাক্ট কোরআনে আয়াত আছে, কেউ যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে যে আল্লাহকে প্লিজ করার জন্য বা আল্লাহর একটা আমানতকে রক্ষা করার জন্য, সো এটা তো অনেক বড় একটা রিওয়ার্ডিং বিষয় হওয়ার কথা। ডেফিনেটলি আপনি কোরআনের আয়াতটাই আছে ইনফ্যাক্ট, যেটা আপনার এই আত্মহত্যার ক্ষেত্রে দলিল দেওয়া হয়, সেটা যে ওয়ালা তুলকু আনফুসাকুম ইলা তাহলুকা, ডোন্ট থ্রো ইয়োরসেলফ ইনটু ডিস্ট্রাকশন। সো সেটা কিন্তু বিভিন্নভাবে হতে পারে। আপনি দেখেন যে এই যে সিগারেট খাওয়া বা সবকিছু এটা থেকে এক্স্যাক্টলি। সো এটা আপনার ইন্টেনশনটা এখানে বিগ ম্যাটার করে। ওই যে ইন্টেনশনটা বারাকা কালচারে হচ্ছে যে আপনি দেখবেন যে হ্যাঁ এটা অ্যাজ এ মিনিমাম আপনি দেখবেন যে এটা আমার দিনের একটা পার্ট, রিচুয়াল এরকম করে। এক্সারসাইজের কথা বলছি না, জেনারেলি যে প্রোডাক্টিভিটি, স্লিপ ম্যানেজমেন্ট, সেগুলো সব কিছুর সঙ্গে ওইটার একটা লিঙ্ক করবেন। তারপরেরটা হচ্ছে যে হ্যাঁ এটা জান্নাতে যাওয়ার একটা কারণ হতে পারে, যে আমার ভালো থাকা, সেই জিনিসগুলো সুন্নাহ ফলো করা। হাইয়েস্ট হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হবেন এটাতে। ধরেন আমাদের নিউট্রিশন, খাওয়া দাওয়ার ব্যাপারে যেই গাইডলাইনগুলো ইসলাম দিয়েছে, আপনি দেখেন এই যে ইন্টারমিটেন্ট ফাস্টিং নিয়ে অনেক কথা, তারপরে আপনার এই যে ফাস্টিং টাইম একটু লঙ্গার করা, সেই জিনিসগুলো, তারপরে স্লিপ, হ্যাঁ সব কিছু কিন্তু বা বডি টেক কেয়ার করা, রেস্ট, ব্যালেন্স, এই জিনিসগুলো, এগুলোর সব কিছুতেই সুন্নায় আপনি কিছু প্রিন্সিপাল পাবেন, যেটা আসলে মোস্ট ইম্পর্টেন্ট। এবং সেটাই ওই যে অন্য ভার্সানটাও আছে, মানে হাসল কালচারেও আছে, কিন্তু আমরা ওইটা বেশি অ্যাট্রাক্টেড হই, আর যেটা সুন্নাহ বা প্রিন্সিপাল সেটা থেকে নিচ্ছি না এই জায়গাটায়। আমরা যেমন ফিজিক্যাল প্রোডাক্টিভিটিতে এক্সারসাইজ, তারপরে হেলথ, নিউট্রিশন, এগুলো নিয়ে কথা বলি। আরেকটা হচ্ছে যে আপনার এই যে টাইম ম্যানেজমেন্ট, ফোকাস ম্যানেজমেন্ট, হ্যাবিট চেঞ্জ করা, এগুলো নিয়ে কথা বলি। এবং এগুলোর সব কিছুতেই একটা দেখা গেল কোরআন সুন্নাহ বেসড কিছু প্রিন্সিপালস থাকে সেগুলো, অ্যান্ড সেই সঙ্গে হোয়াট ইজ প্রুভেন, যে হ্যাঁ রিসার্চ বা সায়েন্স হ্যাজ শোন যে হ্যাঁ এটা ওয়ার্কস ওয়েল বা এইরকম, সেই জিনিসটা আছে। কিন্তু প্রায়োরিটি হচ্ছে স্পিরিচুয়াল লেন্সটা। যেমন স্লিপ ম্যানেজমেন্ট, আপনার লোকজন বলবে ওকে 8 ঘন্টা ঘুমানো, 7 ঘন্টা 7.5 ঘন্টা ঘুমানো ইম্পর্টেন্ট, কিন্তু আপনি মুসলিম হিসাবে তো 7.5 ঘন্টা ঘুমাইতে পারবেন না, অনেক সিজনেই আপনার একটানা 7.5 ঘন্টা ঘুমাইতে পারবেন না, রাইট? সেটা তো সেই ক্ষেত্রে তাহলে কিভাবে ম্যানেজ হবে? বা এই যে আপনি রাত্রে উঠছেন আবার হচ্ছে উঠছেন, হ্যাঁ আমি এটা নিয়ে খুব স্ট্রাগল করছি। হ্যাঁ এটার ম্যানেজটা আপনি অ্যাগেইন ইফ ইউ গো ব্যাক টু সুন্নাহ, যে স্পিরিচুয়াল এনার্জির একটা ব্যাপার আছে, যে আপনি
সিম্পল একটা জিনিস বলি, ধরেন আপনি 7-8 ঘন্টা ঘুমালেন, কিন্তু আপনি যদি কোনোদিন ফজর মিস করে ফেলেন, আপনার দিনটা আই ক্যান গেস যে খারাপ যায়, রাইট? যে আপনার খারাপ লাগে এবং হচ্ছে যে মানে ওই যে একদম মানে প্রুভেন। তো এই যে ফজরে কিন্তু জেগে উঠছি আমরা, লেটস সে 6 ঘন্টা হোক 4 ঘন্টা হোক জেগে উঠছি, হ্যাঁ, বেশিরভাগ দিন আলহামদুলিল্লাহ। তো সেটা করলে সেটা আপনার একটা স্পিরিচুয়াল এনার্জি পাবেন যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি করেছি। সেম জিনিস গোজ টু যেদিন আপনি তাহাজ্জুদে উঠতে পারবেন, যে হচ্ছে যে হ্যাঁ মানে ঘুমের সময় অনুযায়ী আপনি কম হচ্ছে, কিন্তু আপনার এটা একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বারাকা আসবে। সো এই যে টাইমে এনার্জিতে বারাকার একটা মানে ওয়ে হচ্ছে, ধরেন এটা। হ্যাঁ, আরেকটা হচ্ছে এগেইন সুন্নাহ, দেখেন পাওয়ার ন্যাপ খুব আপনি দেখবেন ভিডিও ভাইরাল হয় যে চাইনিজরা হচ্ছে ক্লাসরুমে ন্যাপ নিতে দিচ্ছে, হ্যাঁ, অথচ দেখেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে কিলু আন্না শায়াতিন লা ইয়াকিল, শয়তানরা হচ্ছে ন্যাপ নেয় না, সো ন্যাপ নাও, মানে ঘুম যাও দুপুরে, হ্যাঁ। এবং এটা খুবই আপনি দেখবেন রিচার্জিং, আপনি 20 মিনিটের ন্যাপ নিয়ে নেন। আমি আজকে সকাল থেকে জেগে আছি, ফজরের পর থেকে এক্সারসাইজ করেছি, আসার সময় কিন্তু আমি মেট্রোতে না এসে এই জন্য উবারে এসেছি, হ্যাঁ, আমার গাড়ি অন্য জায়গায় গিয়েছে, হ্যাঁ, আমি জাস্ট 20 মিনিট কিন্তু ওই গাড়িতে উঠেই যে হ্যাঁ আপনি আপনাকে মেসেজ দিয়ে যে যাতে আপনি কল টল না করেন এর মাঝখানে মেসেজ দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে আমি কিন্তু একটা 20 মিনিটের ন্যাপ হয়ে গেছে, হ্যাঁ। তো এই যে আলহামদুলিল্লাহ ফেল মাসে, কিন্তু আসার আগে আমি বেশ টায়ার্ড লাগছিল, সকাল থেকে আব্বাকে নিয়ে ইয়েতে গিয়েছিলাম। সো সব মিলে এই যে একটা, সো বেসিক্যালি এই জিনিসগুলোই, যে এই পার্সপেক্টিভটা যে আপনি ন্যাপ চাইনিজদের ওটা দেখেও নিতে পারেন, আবার হচ্ছে যে যখন চিন্তা করবেন যে না এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, ওনার কম্প্যানিয়নসরা করেছেন, আপনার কিন্তু মোটিভেশন বেশি হবে, আপনি রিওয়ার্ডও পাবেন বেশি, তাই না? ওইটাতে আপনি শুধু ন্যাপের বেনিফিটটা পাবেন, আর এটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন বা বলেছেন, তখন কিন্তু আপনি রিওয়ার্ডটা অনেক দূর যাচ্ছে। সো আই থিঙ্ক এই জন্যই দ্যাটস হোয়ার স্পেশালিটি অফ টোটাল গুড লাইফ প্রোডাক্টিভ মুসলিম, এই কনসেপ্টগুলো সেখানেই স্পেশাল, যে আপনার একটা জিনিস আপনি হয়তো বেনিফিটটা পেতে পারেন, কিন্তু এই কনসেপ্টে বেনিফিটটা আরো বেশি হবে যখন আমাদের ফোকাসটা হবে আল্লাহ সেন্ট্রিক, আখিরা সেন্ট্রিক ওই জায়গাটায়। ট্রু। এখানে ভাইয়া মানে একটা জিনিস মনে হয় মিস কোট করা হয়, যে মানে ইসলাম প্র্যাকটিস করলে মনে হয় দুনিয়ার ক্ষেত্রে যে আমরা যেটা মিডিওক্রিটি বলি, এবং আমরা দেখছি যে আসলে সারা দুনিয়ায় কিন্তু আমরা দুনিয়ার সাইড দিয়ে আমরা মুসলিমরা পিছিয়ে আছি। সো এইটা প্রোডাক্টিভ মুসলিম মানে কি, যে এরকম মিডিওক্রিটিকে ফলো করা, নাকি আমরা দুনিয়ার ক্ষেত্রেও সুপার হব, প্রোডাক্টিভ হব, এট দ্য সেম টাইম প্লিজিং আল্লাহকে প্লিজ করব? ভেরি গুড কোশ্চেন, কারণ অনেকে ভাবে যে হ্যাঁ প্রোডাক্টিভ মুসলিম এটা বলছেন তার মানে তো হ্যাঁ বোধহয় মানে ওকে দুনিয়া ছেড়ে দেয়া বা এরকম। আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে সবাই কি দুনিয়া বিমুখ হয়ে একদম শুধু হচ্ছে যে মানে মসজিদে পড়েছিলেন এরকম? ইভেন আপনি দেখেন 10 জন যারা দুনিয়ায় জান্নাতের সুসংবাদ পেয়েছেন, এই 10 জন সাহাবীদের মধ্যে আপনি দেখবেন সুপার রিচও আছে। এখন ওনারা কিন্তু এই যে হাসল করেছেন এরকম না, ওনারা আখিরা ফোকাসই ছিলেন, ওনাদের মেইন ফোকাস ছিল আখিরা, মানে কিন্তু ওনারা এমন ভাবে করেছেন যে আল্লাহ এত বারাকা দিয়েছে যে মানে এখন পর্যন্ত ওসমান রাদিয়াল্লাহু আনহুর ওয়াক্ত থেকে হচ্ছে মানুষ বেনিফিটেড হয়, চিন্তা করেন, মানে ফার রিচিং, এগুলো সব সাদাকা করা, সব থেকে উনি এখনো রিওয়ার্ড পাচ্ছেন, মানে সাদাকা করার রিওয়ার্ড, রাইট? তো এই যে বারাকা এইটা, এবং হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাল্টিপল হাদিসে বলেছেন যে কোনো কিছু করলে ভালো করে করা, এবং যেটাই আপনি করবেন, ইভেন একটা পশু জবাই করবেন সেটাও সুন্দর করে করা, এরকম, ঠিক আছে? তারপরে আপনার কাজের কথা স্পেশালি বলাই আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন যে যখন তোমরা কোনো কাজ করবে সেটাকে পরিপূর্ণরূপে সুন্দর করে করবে। সো আমাদের আসলে সবসময় সেই ড্রাইভটা থাকা উচিত। সেকেন্ডলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন জান্নার ক্ষেত্রেও বলেছেন যে জান্নাতুল ফিরদাউস চাইতে, জান্নাতুল ফিরদাউস চাইলে কিন্তু আপনার লেজি হয়ে থাকার সুযোগ নাই, হ্যাঁ, বেস্ট থিংটা, রাইট? সো লেজি হয়ে থাকার সুযোগ নাই যে আপনি ওখানে করছেন কিনা। এখন এই প্রোডাক্টিভ মুসলিমেও মোহাম্মদ ফারিস যেটা বলে যে অনেকেই দেখে যে হ্যাঁ মানে আমি দুনিয়া ইন্টারেস্টেড না বা এরকম বা এটা, বাট আপনি এরকম যারা বলে তাদের মধ্যেও দেখবেন মেজরিটি কিন্তু আখিরাতের জন্য দিনরাত খাটছে তা কিন্তু না। তাহলে সেটা হচ্ছে না কেন? আপনি যদি সেরকম হন আপনি সেটা করেন। এখন আপনার রিচ বা ওয়েলথের ক্ষেত্রেও কিন্তু তাই, আপনার ইন্টেনশনটা কি?
আপনি যদি ওয়েলথ বিল্ড করে শুধু এনজয় করবেন সেটা হয়, তাহলে আপনি সেটাই পাবেন। কিন্তু আপনার যদি ইন্টেনশন হয় না এটা আমি উম্মার কাজে লাগাবো, তাইলে কিন্তু মানে আপনি এই যে ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো চিন্তা করেন যে আমি ওয়াকফ করে যাব, যেটা থেকে হচ্ছে যে মুসলিমরা বেনিফিটেড হবে, তাই না? আপনি 1/3 হচ্ছে চ্যারিটিতে দিয়ে যান, ট্রাস্টে দিয়ে যান, যেখান থেকে হচ্ছে মুসলিমরা বেনিফিটেড হবে, উম্মা বেনিফিট হবে, সেই ইন্টেনশনেও কিন্তু আপনি করতে পারেন, তাই না? তো এই জিনিসগুলো যে এরকম না যে মিডিওক্রিটি, বরং উল্টাটা। ইসলাম ইনফ্যাক্ট আমাদেরকে ইহসানের কথা বলে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যে কোনো কাজ করলে আল্লাহ দেখছেন, এরকম। এখন কাজে কর্মে অফিসে জবে কিন্তু আমার কাছে এটা একটা বড় মোটিভেশন হিসেবে কাজ করে যে আমি কোথাও যদি কাজ করি, আমি ঠিক না করলে আমার ইনকামটা হালাল হচ্ছে কিনা, কারণ এটা আমাকে সিসিটিভিতে দেখছে কিংবা সফটওয়্যারে মনিটর করছে, সেটার থেকে এটা ইম্পর্টেন্ট। উপরে সিসিটিভি ইম্পর্টেন্ট, তাই না? তো এইভাবে আমরা চিন্তা করলে কিন্তু সুযোগ নাই যে যেন তেন ভাবে করার, বা ডাইরেক্ট সুন্নাহটা তো বললামই যে ইতকানের কথা বলা হয়েছে। ইতকান মানে হচ্ছে যে মানে পারফেক্ট করা, ভালো করা, এরকম ইহসানের আগের স্টেজ বা এরকম যে এটা। হ্যাঁ, সো মিডিওক্রিটির আসলে সুযোগ নেই। ইনফ্যাক্ট আজকেই আমি নিজেও একটা দেখছিলাম মোহাম্মদ ফারিসের একটা নিউজ লেটার বারাকা কমিউনিটির, তো ওখানেও এটা নিয়েই বলছিল যে ওই যে কোনো রকম করার একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে দেখা যায়, এটা আসলে আমাদের ইসলামের স্পিরিটের সঙ্গে যায় না। মানে আমাদের ইহসানের জন্য এম করা উচিত সবকিছুতে, যে আমি হচ্ছে ভালো কেন যায় না ভাই, একটু যদি এক্সপ্লেইন করেন। এই যে ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমালা আহাদুকুম, যে তোমরা যখন কোনো কাজ করো, ইযা আমিলা আহাদুকুম আইয়ুতকিনা, যে সে পারফেক্ট করে যেন করে। তারপরে ইহসানের কথা আপনি জানেন, জিবরাইল আলাইহিস সালামের হাদিসে বলা যে এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন হচ্ছে যে আল্লাহ সুবহানাহু, তুমি দেখছো আল্লাহকে অথবা না হলে আল্লাহ দেখছেন, এটা জানা। তাইলে আপনি দেখেন দুনিয়ার জিনিসের কথা পরে আসি, আপনি আখিরাতের জিনিসেও তো আমাদের সলাগুলো কি সেরকম হয় না? আমরা কোনো রকমে তাড়াতাড়ি পড়ি, এটা জায়েজ, ঠিক আছে, এটা করে ফেলি। উযু করার সময় তাড়াতাড়ি উযু করে ফেলছি, ঠিক আছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে করেছেন দেখেন, পারফেক্টলি যেটা করার সেটা করেছেন, সুন্দর করে করেছেন। সালাত পড়ার ক্ষেত্রে আস্তে ধীরে স্পষ্টভাবে পড়েছেন। আপনি দেখবেন অনেক মুসলিম কোরআন পড়ার ক্ষেত্রে তাজবিদটা ভালো না, কিন্তু সেটা নিয়ে কিছু করছে না, ঠিক আছে। তাহলে তো এটা মিডিওক্রিটি না, কোনো রকম করে করা। ইনফ্যাক্ট দুঃখজনক যে ইসলামিক লাইনে আছে এরকম অনেককে দেখবেন যে হচ্ছে যে ইসলামিক লাইন বলতে বোঝাচ্ছি যে মসজিদে ইমামতি করছে, কিন্তু কোরআন হচ্ছে যে পড়ার অবস্থা খুব খারাপ মনে করেন, ঠিক আছে। তো সেই জায়গাগুলোতে আখিরার জিনিসেই আমরা হচ্ছে যে ইহসানের থেকে অনেক দূরে সরে যাচ্ছি। তো ইহসান, ইতকান, এটা দুনিয়ার কাজের ক্ষেত্রেও প্রযোজ্য, আখিরার কাজের ক্ষেত্রেও প্রযোজ্য। যে আমাদের ইসলামের টিচিং সেটাই, যে আমরা কন্টিনিউয়াসলি উইল ট্রাই টু গেট বেটার, যে আরও হচ্ছে কীভাবে ভালো করতে পারি এবং বেস্টটা করতে পারি সেই জায়গাটা। সো এখানে ভাইয়া খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন, আমি একটু যদি আমার এন্ড থেকে একটু কমেন্ট দিই, যে আমি মাঝে মধ্যে এটা বলি, আপনি যেমন বললেন না যে এই যারা এটা বলছে যে দুনিয়া ছেড়ে দাও, এই লোকগুলো কিন্তু আখিরাতের কাজও খুব বেশি সিরিয়াসলি করছে না। এবং আপনি যেমন ওই যে 10 জন সাহাবীর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, ওদের মধ্যে তো ধরেন কিছু ছিলেন সুপার রিচ, আর কিছু তো ছিলেন যে তারা এই দুনিয়া বিমুখ ছিলেন, এবং তারা ওই সেগমেন্টে কিন্তু তারা টপ ছিল, এক্সেলেন্স ওখানে দেখিয়েছেন, তাই না? সো আপনারা যেটাতেই যাবেন ইউ নিড টু শো এক্সেলেন্স, ট্রাই ফর এক্সেলেন্স সেই জায়গায়। এক্স্যাক্টলি। এবং যারা ধরেন এই দ্বীনি ইলম শিক্ষা, মানে দ্বীনি ইলমি লাইনে যারা ছিলেন, তারাও কিন্তু ওইখানে একদম আলটিমেট পজিশনে ছিলেন। সো আমি এটা মাঝে মধ্যে বলি যে আমরা আলহামদুলিল্লাহকে আমাদের অলসতার হাতিয়ার বানিয়েছি। সো আলহামদুলিল্লাহ হওয়া উচিত ছিল আমাদের সামনে যাওয়ার একটা আলহামদুলিল্লাহ আমি অনেক বড় ব্যবসা করছি, বা আমার 2টা মাদ্রাসা আছে, আমি আর কিছু লাগবে না। সো এটা আরো আমাদেরকে আরো ড্রাইভিং ফোর্সটা বেশি হওয়া উচিত ছিল, বাট আমরা আলহামদুলিল্লাহকে আসলে অলসতার হাতিয়ার বানিয়েছি। সো এইখানে ভাই আমি যদি একটু, আমার এক প্রিয় শায়েখ উনি একটা লেকচার একদিন এরকম বলতেছিলেন যে মানে প্রোডাক্টিভিটির সাথে রিলেভেন্ট, যে কাফেররা কাজ করে একটা দুনিয়ার জন্য, আর আমরা কাজ করি কিন্তু 2টা দুনিয়ার জন্য। সো একজন কাফেরের চেয়ে কিন্তু আমাদের ডাবল এফোর্ট দিতে হবে সবকিছুতে, ডাবল কাজ করতে হবে, ডাবল সময় এফোর্ট দিতে হবে, ডাবল সময় চিন্তা ভাবনা করতে হবে, বাট আমরা কিন্তু কাফেরদের অর্ধেকও করি না। চমৎকার কথা, জি জি। সো এটা মানে আসলে প্রোডাক্টিভিটি মানে আপনি দুনিয়া হোক আখিরাত হোক যে লাইনেই কাজ করেন, মানে এটা মিডিওক্রিটির কোনো জায়গা নেই আসলে অ্যাকর্ডিং টু ইসলাম। এটি তো মনে হবে জি, সেটাই কন্টিনিউয়াস এক্সেলেন্স। এবং দুনিয়া আখিরাত সব জায়গায় আপনি দেখেন সাহাবীদের মধ্যে এরকম আছে একজন যে ল্যাঙ্গুয়েজ শিখছে, মানে খুবই দ্রুত শিখে ফেলছেন যে অন্যদের সঙ্গে ট্রেড করার জন্য। কিংবা অনেক মানুষ কিন্তু ইসলামে আকৃষ্ট হয়েছে মুসলিমদের ট্রানজ্যাকশন দেখে, ওই জিনিসগুলো দেখে।
কিংবা আপনি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চারিত্রিক গুণাবলীগুলো, এগুলো আমি এই জিনিসটা বলি আমার ট্রেনিংয়ে বা ইয়েতে, বিশেষ করে ইসলামিক অডিয়েন্সে, যে আমাদের মধ্যে এই গুণাবলীগুলো যদি থাকে, যার মধ্যে যত ভালো থাকবে সে আসলে তত লুক্রেটিভ একজন রিসোর্স হবে, হিউম্যান রিসোর্স হিসাবে আপনি যদি চিন্তা করেন, তাই না? একটা মানুষ সৎ যদি হয়, মানে সব কিছুতে অনেস্ট, ট্রাস্টওয়ার্দি, কাজ দিলে সুন্দরভাবে করে, মানে পরিপূর্ণ দায়িত্ব নিয়ে করে, এরকম হার্ড ওয়ার্কিং, ঠিক আছে, কোনো লোক দেখানোর ব্যাপার নাই, বরং জেনুইন, সিনসিয়ার, এরকম মানুষকে কে না চাইবে? হাম্বল, Exactly. আরও হচ্ছে শুনছে, শিখছে সব সময়, সবাই কিন্তু নিতে চাইবে, বা মানে লিডারশিপের যে কোয়ালিটিগুলো আমরা দেখি, সো ওই জিনিসটাই আমাদের স্ট্রাইভ করা উচিত। এবং আমি মনে করি যে আমাদের সবার এই সবার নিজের মতো করে ওই বেস্ট এক্সাম্পল যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সেটাই সেই এক্সাম্পলের কথা মাথায় রেখে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মাথায় রেখেই চেষ্টা করে যাওয়া উচিত, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তোমাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মধ্যে রয়েছে মানে উত্তম আদর্শ। সেটা কিন্তু বলেননি যে কোন জায়গায়, ইবাদতের ক্ষেত্রে এরকম কিন্তু স্পেসিফাই করেননি, শুধু বলা যে হচ্ছে আখিরা এবং আল্লাহকে চায়। তো সব কিছুতেই তাহলে, তাই না, যে কাজ করার ক্ষেত্রে বলেন, দুনিয়া বা কাজ, আখিরাতের কাজ, সেটা দুনিয়াবি কাজে আপনার প্রিন্সিপাল অ্যাজ লং অ্যাজ ইটস হালাল, আপনার ইন্টেনশনটা কি সেটা ম্যাটার। আপনি যদি ইন্টেনশন থাকে যে আপনার বিজনেস বড় হবে এবং আপনি হচ্ছে যে এটা দিয়ে ইসলামের খেদমত করবেন, ইনশাআল্লাহ সেটার জন্য আপনি রিওয়ার্ডেড হবেন। কিন্তু এইটা ওই ট্রেড অফ না যে হ্যাঁ আমি বিজনেস বড় করতে গিয়ে দেখা গেলো আমার দিনই মানে ইসলামের অনেক জিনিস ছেড়ে দিচ্ছি, নামাজ হ্রাস করছি, সেটা করে না। কারণ সাহাবীদের যারা এই যে বললাম 10 জন সুসংবাদপ্রাপ্ত, অ্যাগেন ওনারা ওইসব জিনিস নন নেগোশিয়েবল, আপনার প্রেয়ার, জামা, সেই জিনিসগুলা নন নেগোশিয়েবল। এরপরে ওনারা সময় দিয়েছেন, এই জন্য আল্লাহ অল্প সময়েও কিন্তু অনেক বারাকা দিয়ে দিয়েছেন, যে হচ্ছে যে ইয়ে করা। সো আমরা কিন্তু ওই যে হাসল কালচারে অনেকটা মিক্স হয়ে গেছে, এবং অনেকেই এই যে এই কোশ্চেন করে যে হাসল কালচার, বারাকা কালচার দুইটার মিক্স করা যাবে কিনা, বা বারাকা কালচারকে অনেকে ওই যে আপনি যেটা বললেন যে লেজি কিনা বা এরকম, নট অ্যাট অল, যে হচ্ছে যে আপনি ধরেন বারাকা কালচারে সাবস্ক্রাইব করলে আপনি তাহাজ্জুদে ওঠার চেষ্টা করবেন, তাহাজ্জুদে উঠবেন, সো এটা তো লেজিনেসের সঙ্গে একদমই যায় না, তাই না? উঠছেন, তারপর আপনি সকালে জেগে থাকবেন, সকালে হচ্ছে যে বারাকার টাইম, সেই চিন্তা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হ্যাঁ বারাকা আমার উম্মার জন্য সকালে বারাকা সময়, তো সেটা কিন্তু লেজিনেসের উল্টাটা, তাই না? মানে আপনি লেজি হইলে কি হবে? বেশি খাওয়া, বেশি ঘুম, কোনো অ্যাক্টিভিটি না বা এরকম। সো এই জায়গাটা, এবং আপনি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে এটা আমি নিজে অনেককে যারা ক্লোজ ওদের অনেকের সঙ্গে করি, বাট দেন আবার একটু হেজিটেটও করি, যে একটা হাদিস পড়ছিলাম যে কোনো একজনের মানে মধ্যভাগের দিকে দেখে মানে বলছিলেন যে হ্যাঁ ভুঁড়ি, যে এটা যদি না থাকতো তাহলে ভালো হতো। এখন আমাদের অনেকের মধ্যে মেজরিটি মুসলিমের দেখবেন যে এটার ব্যাপারে ভাবটা এরকম যে না আমার ইমান অনেক শক্ত, আমি অনেক হচ্ছে যে এটা হচ্ছে যে মানে আমি মনে মনে একটা এরকম ঘটনা আছে তো। আচ্ছা, এরকম কোনটা? একজন এরকম নাদুস নুদুস লোক ছিল, বলছিল এটা আল্লাহর বরকত, বলছে না এটা আল্লাহর অভিশাপ তোমার উপর। হ্যাঁ, তো এই জিনিসটা দেখেন আমরা লাইটলি নেই। এখন আপনি হয়তো অন্য 10টা সুন্নাহ মানেন, আলহামদুলিল্লাহ, কিন্তু এই জায়গায় আপনি যদি এরকম হয় তাহলে না, আমি বলছি যে ধরেন লেটস সে ড্রেসে বা অন্য অনেক সুন্নাহ মানে, কিন্তু লেটস সে যে অনেক বড় ভুঁড়ি, এখন এইটাই হয়তো উনি ভাবে যে না এটা ঠিক আছে, আমার এটা না হইলেও হবে, কিন্তু না, তাইলে আপনি এই সুন্নাহটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দূরে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়া হোক বা অ্যাক্টিভ থাকার কারণে হোক, ওনাদের যেরকম ফিজিক ছিল, তাহলে আমাদের সেটা নাই। তাহলে অ্যাগেন এখানেও কিন্তু আমার ভুঁড়ি কমানো আমার মোটিভেশন অনেকভাবে কারণেই থাকতে পারে, কিন্তু এই মোটিভেশনটা ক্যান বি বিগার অ্যান্ড লঙ্গার, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আমি দেখতেও হতে চাই। আমরা দাড়ি রাখি কেন? দাড়ি রাখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছেন। অনেকের কাছেই তো এই টাইপের দাড়ি, আপনার আমার দাড়ি স্মার্ট না, তাই না? কিন্তু আমরা রাখি কেন? বিকজ অফ দ্য লাভ ফর প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো একই জিনিস যদি আমি মানে ফিটনেস বা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের ক্ষেত্রে বলি, সেটা কিন্তু প্রযোজ্য, তাই না? যে হ্যাঁ মানে আপনাকে দেখে ওইটা মানে আমাকে দেখে সেরকম ইয়ে হয় কিনা যে হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মিল পাওয়া যায়, বা এটা সেই জিনিস আমাদের সেটা মাথায় রেখে করা উচিত। দ্যাট শুড গিভ আস দ্য মোটিভেশন, যে হ্যাঁ আমি এই জন্য ইয়ে করি। অ্যাগেন সেটা কিভাবে, সেটা কিন্তু চলে আসে সুন্নাতে, যেটা মানে সায়েন্টিফিক্যালিও প্রুভেন, যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাওয়া রিলেটেড যেই
হাদিসটা, সেটা যদি আমরা ফলো করতে পারি, মানে 3 কঠিন ভাগের কিন্তু 1 ভাগ 3 ভাগের 1 খাওয়া। ভাগ হচ্ছে আপনি যখন কাইন্ড অফ পরাজিত হয়ে গেলেন তখন, মানে এইভাবে বলা হাদিসটা, হ্যাঁ, হুম, যে হুম। ফাইন গালাবাত, মানে যদি সে না পারে, ইফ ওভার পাওয়ার, তখন 3 ভাগের 1 ভাগ, মানে প্রথমে বলা যে এতটুকু খাওয়াই যথেষ্ট যে পিঠটা সোজা থাকবে। ও সো পিঠ সোজা রাখা আপনি যদি তুলনা করতে চান যে রমাদানে বা প্রথম দিনে বা প্রথম 2-1 দিনে দেখবেন যে ইফতার দিন লম্বা হলে একটু হুম, হুম। বিকালের দিকে মনে হয় যে হ্যাঁ খুব ইয়ে লাগছে এই উইক ধরনের, হয়ে হ্যাঁ। যাচ্ছে, হ্যাঁ, তো শরীর ছেড়ে দিচ্ছে। সেটা তো তখন মানে ওই রকম যেন না হয়, এবং ওইটা কিন্তু আমি এক্সপেরিমেন্ট করে দেখেছি, খুব অল্প খাওয়াতেই ওইটা মানে হয়ে যায়। লেটস সে Right. 1 মুঠ বাদাম বা এরকম হালকা কিছু খেলে আমি দেখি যে মোটামুটি ওই ফিলিং থেকে যে না মোটামুটি এনার্জি পাওয়া আমি যাচ্ছে। ভাইয়া আমার এক আত্মীয় দেখেছি, উনি সুইডিশ নাগরিক, বাংলাদেশে আসছিলেন, অনেক বয়স্ক মহিলা এবং খুবই মানে স্ট্রং অ্যান্ড স্টাউট স্টিল, মানে ওভার 70 কাছাকাছি হবে। সো তার দেখলাম, লাইফস্টাইল দেখলাম যে উনি ডিনার করলেন সন্ধ্যার আগে দিয়ে একটা অ্যাপেল, জাস্ট একটা আপেল খেয়ে উনি সন্ধ্যার পরপরই ঘুমাতে চলে গেলেন। এবং মানে উনি হেভি অ্যাক্টিভ, মানে সারাদিন এই 70 বছর বয়সেও ঘোরাঘুরি, ওই সুইডেন থেকে বাংলাদেশে আসছে, একা একা ঘুরতেছে বিভিন্ন জায়গায়, মানে আমাদের চেয়েও বেশি অ্যাক্টিভ উনি। এবং মানে আপনার যে কথাটা যে অল্প খেলেও যে আসলে মানে আমরা বাঁচতে পারবো বা স্ট্রংলি, হ্যাঁ, বরং মানে বেটার এনার্জেটিক ফিল এক্স্যাক্টলি। করবেন আপনি অনেক সময়। তো সেটাই কিন্তু আসলে মানে সিক্রেট। এবং আমি একটা ভিডিও বোধহয় দেখছিলাম বা আর্টিকেল, মাহাথির মোহাম্মদ, হুম, হুম। সেও কিন্তু তার লং লাইফ বা হেলদি এ নিয়ে কেউ জিজ্ঞেস করছিল, তা সে বলছিল যে বেসিক্যালি এটাই সিক্রেট, যে কম খাই। অল্প খাওয়া, হ্যাঁ কম খাওয়া, এবং ভালো। হচ্ছে বলছে যে ওয়েস্ট লাইন দেখলেই বোঝা যাবে যে হুম। ওয়েস্ট লাইন বা এই যে ভুঁড়ি বাড়ে কেন, আসলে যে যা লাগে সেটার থেকে আসলে বেশি খাই। সো ওই জায়গাটায় মানে পার্ট অফ দ্যাট কন্ট্রোল, ওইটা আসলে রেগুলার ট্রাই করা, যে Right. মানে কি হচ্ছে করছি আমরা, দ্যাট দ্যাট ইজ তো রিয়েলি এখানে এক্সারসাইজের ক্ষেত্রে ভাই একটা অনেক আর্গুমেন্ট আসে, যে একটা তো হাদিস আছে যে আল্লাহর কাছে প্রিয় হচ্ছে শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে, এটা হয়তো অনেকে তাকওয়ার দিক দিয়ে বলতে চায়, বাট আসলে ওই আর্গুমেন্টটা যদি আমরা নাও যাই, আপনি যেই পয়েন্টগুলো বলছেন ওইটাতে যদি আমি একটু মানে সাবসিডাইজ করি, যে ধরেন আমরা অ্যাজ এ মুসলিম, আমরা তো সবাই বাই ডিফল্ট সোলজার, আমাদের উপর তো জিহাদ বা যুদ্ধ করা তো ফরজ। এই পৃথিবীর অনেক কান্ট্রিতে আছে যে সব নাগরিকের উপর দায়িত্ব। এখন ধরেন আপনি যখন সোলজার, সো আপনার এত বড় ভুঁড়ি, আপনি নড়তে পারতেছেন না, আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে পারতেছেন না, এটা কি মানে এই স্পিরিটের সাথে যায়? যে আমরা তো ওই মানে এটা তো আলাদা করে কিছু বলারই দরকার নেই, একজন সোলজার ফিজিক্যালি ফিট থাকবে, সে স্ট্রং হবে, তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকবে, এটা তো আসলে আলাদা করে বলারই কিছু দরকার নেই, সেটা না, ইমপ্লাইড। এটা আপনি আপনি যাদের কথা বলছেন ওনারা হয়তো হুম। যুক্তি দিবে যে না আমার ভুঁড়ি থাকলেও আমি যুদ্ধ হইলে ফাটায় ফেলবো, এরকম আর কি, ঠিক আছে, মানে আপনি বাট মোস্ট লাইকলি এটা আপনি তো কয়েকজনকে হয় না জিজ্ঞেস আসলে, করেন, না ওই যে মনের জোর, ইমানের শক্তি, এরকম সম্ভব না, আর কি, হ্যাঁ। হ্যাঁ। বাট আমার কাছে মনে হয় যে যেটা বললেন, হ্যাঁ অবশ্যই আপনার ইন্টেনশন সেটা থাকা উচিত, বা জি। শক্তিশালী হবেন আপনি। আর কাউ মুমিনাল কাউই, সেটা তো বলা নাই যে ইমান বা তাকওয়ার ক্ষেত্রে, তাকওয়ার হুম। তো আলাদা শব্দই আছে, মুত্তাকি, তাই না, যে রাইট। আল্লাহর কাছে হচ্ছে যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে হুম, আল্লাহর হুম, কাছে সব থেকে সম্মানিত হচ্ছে সব থেকে তাকওয়া, সেটা তো আমরা জানি কোরআন থেকে। হুম, কিন্তু হুম। শক্তির ক্ষেত্রে আপনি যদি দেখেন কওয়ি। যে তালুত দের যেই ঘটনাটা, হুম, হুম, সেখানে হুম। কিন্তু তার ফলোয়াররা বলছিল সে কিভাবে আমাদের উপর রাজা হবে, লিডারশিপ। তো আল্লাহ কিন্তু মানে সেখানে কিন্তু বলছেন যে তাদের নবী যে তিনি বললেন যে আল্লাহ তাকে হচ্ছে চুজ কওয়ি, করেছেন, হ্যাঁ, মানে তার কওয়ি শক্তি, হিসেবে। শরীর এবং হুম, জ্ঞান, এই দুইটার জন্য, ঠিক আছে, এইটা। তারপরে মুসা আলাইহিসসালামের মেয়েরা, ওই যে মুসা আলাইহিসসালামকে হায়ার করার ক্ষেত্রে যেটা হুম, হুম। বলছিলেন যে বিশ্বাসী এবং হচ্ছে শক্তিশালী, ঠিক আছে। শক্তিশালী। সো ওইটার মোটিভেশন অনেক দিক থেকেই আছে। এটা হচ্ছে আমাদের এক্সকিউজের একটা আমি দেখি যে এটা এটা ওই যে আমি হুম। আগের যেটা বললাম, যে আপনি আর কিছু যদি না দেখেন, দাড়ি রাখা, জুব্বা পরা, টুপি পরা যদি আপনি করেন, তাহলে এই ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সে কেন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো যে হ্যাঁ ফ্ল্যাট স্টোমাক হওয়ার হচ্ছে যে এটা করতে চান না কেন, বা চওড়া সেটাকেই ছিল বলেন ওনার, কেন? চেস্ট চওড়া ছিল, হ্যাঁ, কাঁধ মানে চওড়া ছিল। ওনারা তো অ্যাক্টিভ ছিলেন। হুম, এখন হুম। আপনি এটা যে লোকজন যেটা দিয়ে আর্গু করে, যেটা আসলে আমার কাছে ব্যাড আর্গুমেন্ট মনে হয়, যে না জিমে যাওয়া বা হ্যাঁ যারা এরকম অনেকে অনেক কিছুতে আসে না, দোজ আর লেম এক্সকিউজেস। মানে হুম, আপনি আপনারটা যদি আমি আমারটা যদি ফোকাস করি যে হ্যাঁ আমি এই জন্য করছি, এখন আপনি তো আমার ইন্টেনশনটা তো আমার কাছে আল্লাহ জানেন, এবং হচ্ছে যে true. আমি যদি সেই ইন্টেনশনের জন্য সেইভাবে রিওয়ার্ডেড হব, তাই না? সো আমার মোটিভেশন এটা হওয়া উচিত, ইন্সপাইরেশন এটা হওয়া উচিত, যে আমি যতটা পারা
যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হতে চাই সেই জায়গায়। সো সেইভাবে আমাদের চেষ্টা করা উচিত। সো এখন যদি ভাইয়া ট্রেনিং এর পার্টটাতে আমরা আসি, যে ধরেন বিইং এ এমপ্লয়ার, আমি তো বিজনেসম্যান, আমি তো এমপ্লয়ারের পার্টটাতে এখন। সো যেই ক্রাইটেরিয়াগুলো আপনি একটু আগে বললেন যে একজন এমপ্লয়ি যদি ধরেন সময়ানুবর্তী হয়, আমানতদারিতা থাকে, পরিশ্রমী হয়, আসলে আমরা তো চাই এরকম এমপ্লয়ি, এবং যে কোনো এমপ্লয়ারের কিন্তু একটা ড্রিম যে তার এমপ্লয়ের মধ্যে এই গুণগুলো থাকাটা। সো আসলে এই গুণগুলো অর্জন করা, বা এই যে আমরা যে কথাগুলো বলছেন, আপনি যেহেতু একটা ফর্মাল ট্রেনিং সেশনের মধ্য দিয়ে ট্রেনিং করান, সো বাংলাদেশে আমাদের এই ট্রেনিংগুলো বা এই যে প্রোডাক্টিভ মুসলিম হওয়ার যে ট্রেনিংগুলো, এটা আসলে কিভাবে অ্যাভেল করা সম্ভব? আমি যদি চাই যে বাংলাদেশে ফার্স্ট অফ অল এটা আমি শুরু করেছি রিসেন্টলি, সো আমরা অনলাইন করি, আবার প্রোডাক্টিভ মুসলিমটা ইন পার্সনও করি, বাট তারপরে প্রফিটিক লিডারশিপ যেমন এখন আসুন্না ফাউন্ডেশনে করছি আলহামদুলিল্লাহ, ওখানে প্রফিটিক লিডারশিপ নিয়ে একটা লম্বা কোর্সে আমি একজন ফ্যাসিলিটেটর। তো এই বিভিন্নভাবেই করা যায়। আই থিঙ্ক এই জিনিসটা একটা শিফট দরকার মানে ওই যে আমি বললাম শুরুতে যে আমি এত বছর ট্রেনিং কোচিং এর সঙ্গে থেকে আমি যেটা দেখেছি যে জিনিসগুলো ভালো সেটা আসলে সুন্নায় আমি দেখেছি যেটা আমাকে আসলে এটার ব্যাপারে ইন্সপায়ার করে। যেমন কমিউনিকেশন স্কিলসে কিন্তু মানে খুব ইম্পর্টেন্ট একটা স্কিল, এবং আপনি দেখবেন যে আমরা যে কোনো জায়গায় ইন্টারন্যাশনালি যেসব জিনিসগুলো শেখায় এগুলো আপনি দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে খুব সুন্দর এক্সাম্পল পাওয়া যায়, কথা বলা স্পষ্ট করে, কিংবা হচ্ছে যে আপনার কাউকে মনোযোগ দিয়ে শোনা, কাউকে পূর্ণ মনোযোগ দেয়া, হ্যান্ডশেক করার স্টাইল, সবকিছু যে হচ্ছে যে মানুষ ওনার সাহাবীরা এসে ভেবেছেন যে সম্ভবত উনি সব থেকে প্রিয়, তাই না? এক সাহাবী এসে জিজ্ঞেস করতেছিলেন যে সবচেয়ে প্রিয় কে, কারণ ওনার ধারণা ছিল যে উনি সম্ভবত প্রিয়, মানে নবীজি এই ফিলটা দিত সবাইকে যে তুমি আমার প্রিয়। এই জিনিসটা কিন্তু দেখেন ইনফ্লুয়েন্সিং এর জন্য অনেক ইম্পর্টেন্ট, তাই না? কিন্তু আপনি এখন দেখবেন যে আনফরচুনেটলি অনেক খুব প্র্যাকটিসিং মুসলিম যে কথা বলছে, হ্যাঁ ফোন দেখছে, মানে আমার নিজেরও হয়ে যায় হয়তো অনেক সময়, এবং মনে পড়ার সঙ্গে সঙ্গে আমি চেষ্টা করি ঠিক করতে, যে মানে আমাদের এইভাবে এটা প্র্যাকটিস করা উচিত, তাই না? এটা মানে কমিউনিকেশনের গুড প্র্যাকটিস, কিন্তু আপনি যখন ওইটা জানবেন যে না এটা সুন্নাহ এবং সেটা করব, তখন আরো বেটার হয়। সো যেটা বলছিলাম যে একটা শিফট দরকার, যে না আমাদের ট্রেনিং কোচিং কনসাল্টিং এই সব জিনিসগুলোতে আমরা এই প্যারাডাইমটা, বিশেষ করে যেখানে আপনি এমপ্লয়ার হলে আপনার জন্য সুযোগ আরো বেশি, যে হ্যাঁ আমি এই ধরনের ক্রাইটেরিয়া চাই এবং এটা দেখতে চাই আমার ট্রেনিংয়ে। কারণ আপনি কিন্তু ট্রেনিং এই সব টপিকেই অনেক ট্রেনার পাবেন যারা হয়তো হ্যাঁ অনেক ট্রেনিং করিয়েছে, অনেক এক্সপেরিয়েন্স আছে, কিন্তু ওনারা হয়তো বিভিন্ন সোর্স থেকে বলবে যেগুলো আসলে কখনো ইসলামের সঙ্গে কমপ্লাই করে, কখনো আবার কন্ট্রাডিক্ট করে এরকম। কিন্তু আপনার এই ফোকাসটা যদি থাকে যে না আমি এই পার্সপেক্টিভটা খুব কনসিয়াসলি ইন্টিগ্রেট করতে চাই, যে ইসলামিক পার্সপেক্টিভটা কি এখানে সেটা। সো এমপ্লয়ি ডেভেলপমেন্টের ক্ষেত্রে, পিপল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আই থিঙ্ক এটা একটা আপনার ফার্স্ট প্রিন্সিপাল হওয়া উচিত। যে এই ট্রেনিংগুলোকে আপনারা প্রোভাইড করেন এখন? হ্যাঁ, ওই যে মানে প্রোডাক্টিভ মুসলিম নাকি কর্পোরেটগুলো থেকে কোনো চাহিদা আসে বা ওটা আসলে আমি এখনো মার্কেটিং বা ওই জায়গায় ইফোর্ট দেইনি ওইভাবে, যেটা করেছি এমনি অনলাইনে কিছু শেয়ার করেছি। তো এখানে বিভিন্ন জায়গা থেকে এসেছে, বাট আমাদের প্ল্যান আছে যে বিভিন্ন যারা এই যে আপনাদের মতো বিজনেস বা এন্টারপ্রেনিউর মুসলিমস তাদেরকে অ্যাপ্রোচ করা, যে আমরা এটা করব। কিছু জায়গায় কথা বলছি, যেমন কিছু যারা এন্টারপ্রেনিউর আমার ক্লায়েন্ট যারা সফটওয়্যার ফার্ম বা এরকম, ওইসব জায়গায় অলরেডি আমরা কথা বলছি যে এটা স্পেসিফিক্যালি হয়তো ডে লং বা এরকম করব, যেহেতু ওখানে বেশিরভাগ প্র্যাকটিসিং মানুষ। এবং এটা তো আসলে অনেক কিছুই এমন প্রোডাক্টিভ মুসলিমে, যেমন পার্টিকুলারলি অনেক কিছুই এমন যেটা নন মুসলিমরাও বেনিফিটেড হবে। মানে কিছু স্লিপ ম্যানেজমেন্ট, নিউট্রিশন ম্যানেজমেন্ট থেকে শুরু করে সব। এখন এখানে হ্যাঁ আমরা উই ডোন্ট শাই অ্যাওয়ে টু টক অ্যাবাউট ইসলামিক পার্সপেক্টিভ বা প্রিন্সিপাল। সো এই জায়গাটায় ঠিক আছে, কেউ যদি খুব ইসলামোফোবিক না হয়, আই থিঙ্ক এটা
সে দেখবে যে হ্যাঁ তো ভালো জিনিস বা এটা ঠিক আছে, সো ওই জায়গাটায়। এখানে ভাইয়া যে আপনি যে প্রসঙ্গটা আমার মাথায় এটা ঘুরতেছিল যে ধরেন এখন কিন্তু যে প্যারাডাইম শিফটস এর কথা যেটা বললেন যে ধরেন এখন মানুষের মধ্যে কিন্তু যে ইসলামিক যেই কনসেপ্ট গুলা যেমন ইসলামিক ফাইন্যান্সের বিষয়টা বা ইসলামিক ব্যাংক গুলা কিন্তু বেশ ভালো করছে বাংলাদেশে জি, বা ওয়ার্ল্ড গ্লোবালিও অনেক গ্লোবালিও জায়গায়। ভালো করছে এবং মোর ইম্পর্টেন্টলি হালাল হালাল মার্কেট হুম, এটা তো অনেক কেস স্টাডি হচ্ছে এটা নিয়ে এবং নন মুসলিমরা এই হালাল প্রোডাক্ট নিয়ে খুবই এনথুজিয়াস্ট, ওরা কনজিউম করছে। হুম। সো এইরকম এই যে হালাল ট্রেনিং বা এই যে প্রোডাক্টিভ ট্রেনিং প্রোডাক্টিভ মুসলিমের পার্সপেক্টিভ থেকে যে ট্রেনিং প্লাস যে ট্রেডিশনাল ট্রেনিং, সো আপনি আপনি তো দুইটা ফিল্ডেই ছিলেন বা আছেন এখনো, দুই ধরনের ট্রেনিংই করান। আপনার কাছে কোনটা বেটার মনে হয় ভাইয়া, যে ট্রেডিশনাল ট্রেনিংটা যে ওয়েস্টার্ন পার্সপেক্টিভ থেকে যে ট্রেনিংটা হয় এটা বেটার নাকি মানে আপনি তো বলবেন ডেফিনেটলি প্রোডাক্টিভ মুসলিম বেটার, বাট এমনি ইন জেনারেল হ্যাঁ, যদি আমরা একটা কম্পারিজন করি যে আসলে মানে শিফটিংটা কোন দিকে যাওয়ার পসিবিলিটিস আছে, যে গ্লোবাল হালাল মার্কেটের মতো কি আচ্ছা, এই প্রোডাক্টিভ মুসলিম ট্রেনিংটাও এই ট্রেডিশনাল ট্রেনিংকে সুপারসিড করবে? আই থিঙ্ক এটা এভাবে বলা আসলে মুশকিল। হুম যেটা হুম হয়েছে এটার একটা লেভেল অলরেডি আছে। কিরকম আছে আমি আপনাকে বলি যে প্রোডাক্টিভিটিতে যারাই কাজ করে এদের অনেকেই স্পিরিচুয়ালিটি নিয়ে কথা বলে। সো যে যার দিকে, যেমন আপনি ক্রিশ্চিয়ান অনেক অ্যাপ আছে, অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে কিন্তু ওরা ওদের প্রেয়ার রিলেটেড কথা বলে। এবং হচ্ছে যে আপনার অনেক জায়গায় অনেক যারা বুদ্ধিস্ট ওরা সেগুলো নিয়ে কথা বলে। তো ওইটা যেটা বলে ফেইথ বেসড বা ভ্যালু বেসড হচ্ছে প্রোডাক্টিভিটি বা এরকম জিনিসগুলো। সো প্রোডাক্টিভ মুসলিম আমি বলবো যে ভালো খারাপ আপনি এইভাবে আইদার দিস অর দ্যাট সেটা না বলতে সরি ভাই, পারবেন। মানে আসলে ভালো খারাপ বলতে আচ্ছা, বলছি না, যে হালাল মার্কেট যেরকম পপুলারিটি পেয়েছে ভাই হুম, নন মুসলিমদের মধ্যেও বা ইসলামিক ব্যাংকিং, আমার অনেক ক্লায়েন্ট আছে বাংলাদেশে নন মুসলিম যারা ইসলামিক ব্যাংকে ব্যাংকিং করে রাইট, বিকজ অফ দেয়ার বেটার সার্ভিস হুম, অ্যান্ড অল আদার বেটার থিংস। সো হালাল মার্কেটও বড় হচ্ছে এই কারণে যে আসলে এটা অনেক বেটার। সো আমরা তো জানি মানে অবশ্যই তো ট্রেডিশনাল এই লিডারশিপ বা কর্পোরেট ট্রেনিং এর চেয়ে প্রোডাক্টিভ মুসলিম ট্রেনিং ফার বেটার হবে ডেফিনেটলি। সো এইটা কি মার্কেটটা বড় হওয়ার আপনি চান্সটা কতটুকু দেখছেন? মানে আমি আসলে কোশ্চেনটা একটু ভুল মানে ছিল আগেরটা। মার্কেট বড় হবে, মার্কেট মানে বড় নন হবে মুসলিম বা কারণ ধরেন ওয়েস্টার্ন কান্ট্রিতে বা হ্যাঁ, ট্রেডিশনাল এমপ্লয়াররা এই ট্রেনিংটা অ্যাকসেপ্ট করবে কতটুকু? কারণ আপনি তো দেখছেন রেজাল্ট ভাইয়া, হুম। যে একজন এমপ্লয়িকে সময়ানুবর্তী অনেস্ট এটা করার ওয়ে আসলে স্পিরিচুয়াল এই ব্যাপারগুলো ছাড়া আসলে সম্ভব না, আপনি শতভাগ পারবেন না। হ্যাঁ, কিন্তু এখানে যে জিনিসটা হালালের সঙ্গে ডিফারেন্ট সেটা হুম হচ্ছে হুম আপনি ধরেন হালাল পার্সপেক্টিভে যে জিনিসগুলো খাবার বলেন বা এটায় সেটায় একজন নন মুসলিমও সহজে নিয়ে নিচ্ছে, সে বেনিফিটটা দেখছে। কিন্তু প্রোডাক্টিভ মুসলিম টাইপ ট্রেনিং বা এই যে লিডারশিপে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফলো করা, এটারও একটা লেভেলে আমি মনে করি দেখবে এবং অ্যাট্রাক্টেড হবে লোকজন, কিন্তু আবার আরেকটা লেভেলে হবে না। আরেকটা লেভেলে হবে না কিরকম, যে ধরেন যে বুদ্ধিস্ট তার যদি ওই পার্সপেক্টিভটা প্রথমে থাকে সে হয়তো ওইটার সঙ্গে অ্যালাইন করতে চাইবে। কিন্তু যারা মুসলিম, আমাদের মুসলিমই তো আপনি যদি দেখেন 1.5 বিলিয়ন, তাই না? তো রাইট, সেই জায়গায় মুসলিমদের মধ্যে এই জিনিসটা আগে মানে ডেভেলপ রিচ করা আউট উচিত। করা উচিত, যে হচ্ছে যে হ্যাঁ এই জন্যই বলছি যে যারা মুসলিম এমপ্লয়ার আছেন, এন্টারপ্রেনিয়র আছেন, তাদের এই জায়গায় ফোকাস করা উচিত যে হ্যাঁ আমার এখানে আমি যেই পিপল ডেভেলপমেন্টে যাই বাজেট, এটার মধ্যে একটা অংশ যেন এরকম মানে ইসলামিক পার্সপেক্টিভটা কাভার করে। অবভিয়াসলি কিছু আছে টেকনিক্যাল স্কিল, সেটা তো হুম হুম টেকনিক্যালি, এবং এই লিডারশিপেরও অনেক কিছু আছে যে জেনারেলি বা লিডারশিপ বলেন, ম্যানেজমেন্ট বলেন, প্রোডাক্টিভিটি বলেন, কিংবা আপনার এই যে কমিউনিকেশন, সব কিছুতেই ওগুলো বেনিফিট হবে। কিন্তু আপনি কোনটা চান, লঙ্গার টার্ম বিগার বেনিফিট বারাকা, সেটা যদি চান তাহলে আসলে বারাকা কালচার কিংবা এই এই কনসেপ্টগুলো ডেফিনেটলি স্প্রেড করা উচিত সেই জায়গায়, এবং এটা এটা বাড়বে ইনশাআল্লাহ, এবং অনেকেই বাড়ছে। আমি গ্লোবালি যেসব কমিউনিটির সঙ্গে আছি এখানে আমি দেখি যে অনেকেই ভালো ভালো জবে আছেন, প্রফেশনে আছেন, এবং এদের অনেকেই দে আর রিয়েলি অ্যাপ্রিসিয়েটিং যে হ্যাঁ এই কনসেপ্ট কীভাবে ওনাদেরকে হেল্প করছে, যে আসলে বিইং এবল টু যে হ্যাঁ একটু টেকিং ইট স্লো বাট দেন দ্যাট ব্রিংস দ্য বারাকা, যে আপনার দিনটা কেমন যায়, আরও বেটার যায়, কিংবা হচ্ছে যে ইউ ফিল মোর ফুলফিলড। যেটা অন্যভাবেও এটা নিয়ে কথা হচ্ছে অনেক, ভ্যালু বেসড লিডারশিপ বা প্রোডাক্টিভিটি, এইসব জিনিসগুলো যে স্পিরিচুয়াল সাইডটা সেই হুম জায়গায়। হুম। সো এখানে আসলে যেহেতু এই এই প্রসেসটার সাথে আসলে মানে ফেইথের একটা বড় একটা কানেকশন, রাইট, সো এটা টু সাম এক্সটেন্ট আসলে ফেইথটা লাগবেই।
হ্যাঁ, এবং এটা আমি দেখি, আমি অনেক গ্লোবালি যারা অনেক বড় এক্সপার্ট এইসব ফিল্ডে, কোচ বা কনসালটেন্ট এরকম, ওদের অনেককে কিন্তু আমি দেখি যে এসব নিয়ে জেনারেলি কথা বলে, কিন্তু আবার দেখা গেল ইন্টারভিউতে বা ওয়ান টু ওয়ানে কিন্তু শেয়ার করে যে তাদের ফেইথের পার্সপেক্টিভটা শেয়ার করে। যেমন স্টিভেন কোভি পার্সোনাল ডেভেলপমেন্টে একটা খুব জনপ্রিয় নাম, পরিচিত, আমি নিজেও পড়েছি, বেশ ভালো ইয়ে, কিন্তু সেও কিন্তু বলে যে হ্যাঁ, সে মনে করে যে গড গিভেন প্রিন্সিপলগুলাই আসলে ইম্পর্টেন্ট। এখন সে গড গিভেন বলে তার পার্সপেক্টিভটা বলে ক্রিশ্চিয়ান, একইভাবে প্যাট্রিক লেঞ্চিওনি বা এরকম আরও অনেকে আছে, মার্শাল গোল্ডস্মিথ বুদ্ধিস্ট, সে কিছু হলে বুদ্ধিস্ট প্রিন্সিপাল কিন্তু বলছে। তাহলে দেখেন এত সিনিয়র লেভেলে গিয়ে ওই যে ওই পার্সপেক্টিভটা আনছে। তো সবাই যেটা করে যে অডিয়েন্স আসলে কি চায়। এখন আমার কিন্তু কর্পোরেট ক্লায়েন্টে আমি গিয়ে যদি দেখি হ্যাঁ মুসলিম অডিয়েন্স, তখন এক্সাম্পলে বলি আবার অনেক সময় হয়তো ক্লায়েন্ট ওটা আসলে মেইনলি চায় না, তখন আমাদের জেনেরিক ফোকাসই দিতে হয় সেই জায়গাটায় আর কি। তো এই জায়গায় আমি মনে করি একটা শিফট দরকার, মানে এন্টারপ্রেনিয়রদের মধ্যে এবং মুসলিম কমিউনিটির মধ্যে, যে হ্যাঁ আমরা এই জিনিসটাকে আরও মেইন স্ট্রিম করবো, মানে আমাদের সব কিছু এই ফোকাসড হওয়া উচিত এরকম। সো এখানে ভাই আমরা তো বিজব্রো পডকাস্ট, আমরা বিজনেস সেন্ট্রিক পডকাস্ট। আমাদের এখানে একটা বড় অডিয়েন্স হচ্ছে যে যারা ব্যবসা এনথুজিয়াস্ট বা ধরেন ব্যবসা করছে। সো আপনি তো অনেক দিন ধরে মেন্টরশিপ ট্রেনিং এর সাথে ইনভলভ, অনেক বিজনেস দেখেছেন। সো মানে নতুন যারা বাংলাদেশে বিজনেস করছে, সো তাদের মানে কমন ভুলগুলা যদি আমরা নেগেটিভ দিক থেকেই শুরু করি, যে তারা কি ধরনের ভুল করছে, বা আমরা ধরেন বড় হতে পারছি না কেন, এভারেজ যে বিজনেসগুলা, বা গ্লোবালি প্লে করতে পারছি না কেন। আপনি নিজেও একজন উদ্যোক্তা, আপনি গ্লোবাল মার্কেটে প্লে করছেন। সো আসলে আমরা একটা বাউন্ডারির মধ্যে আসলে কিন্তু ঘুরপাক খাচ্ছি, ওই কমন কিছু প্রোডাক্ট, সরিষার তেল, মধু, হ্যাঁ, এই জিনিসগুলা থেকে আসলে বের হতে পারছি না, গ্লোবালি প্লে করতে পারছি না। সো আপনি কি কি ভুলগুলো দেখছেন, বা কি কি স্টেপ নেওয়া উচিত এই সার্কেলটা ভাঙার জন্য? এই জায়গাটায় আই থিঙ্ক অনেকগুলো ফ্যাক্টর আছে। তো আমার কাছে মনে হয় যে মাইন্ডসেট একটা বড় ব্যাপার, যে আসলে আমি কি চাচ্ছি সেটা। তারপরে আরেকটা হচ্ছে লার্নিংয়ের একটা মানে অ্যাপাথি, এই যে বললাম আমরা একটু আগে যেটা বললাম যে না চাই না, অনেক ক্ষেত্রে যে না অল্পতেই ঠিক আছি বা এরকম, সেটা একটা মাইন্ডসেট, একটা জিনিস। তারপরে যেসব বড় আমার ক্লায়েন্টদের মধ্যে দেখি কিছু বড় বিজনেস, ফ্যামিলি বিজনেস ভালো করছে, কিন্তু ওই যে সিস্টেম প্রসেস ডেভেলপ করার ক্ষেত্রে দেখা যায় যে ঘাটতি, এবং স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে দেখা গেল যে একটা ঘাটতি। কিংবা আরেকটা বড় প্রবলেম আমি দেখি যে জব বলেন, প্রফেশন বলেন, বিজনেস বলেন, আমাদের মানে জাতিগতভাবে খুব হাই ইগো কাজ করে, হ্যাঁ। এবং এটা আমি একটু ইতস্তত নিয়ে করে বলি, বাট বলার পর দেখি যে অনেকেই ইদানিং মানে অ্যাডমিট করেন, এবং অনেকের এক্সপিরিয়েন্স সিমিলার। যে আমি আমার কাজের ক্ষেত্রে প্রায় 30টার মতো দেশের মানুষের সঙ্গে কাজ করেছি, এবং বিভিন্ন পজিশনে, অনেক বড় বড় মানে পজিশনের লোকজন আমার অডিয়েন্স ছিলেন এরকম। যেমন লেবাননে আমি কাজ করেছি, ওখানের আর্মি একটা মানে আমাদের ডিজিএফআই ইকুইভ্যালেন্ট এইরকম অর্গানাইজেশনের জেনারেল আমার অডিয়েন্স পার্টিসিপেন্ট ছিলেন, হ্যাঁ, ওদের সিকিউরিটি ফোর্সের হেড এরকম ছিলেন। মালয়েশিয়ায় আমি সিনিয়র সেক্রেটারিদের সঙ্গে কাজ করেছি। আমি দেখি যে ওখানে অন্য জায়গায় অনেকে মানে ইউ ফিল হিউম্যান, যে ওরা আপনার সঙ্গে কানেক্ট করছে, আপনাকে মিউচুয়াল রেসপেক্ট করছে এইরকম। কিন্তু আমাদের দেশে দেখবেন কেউ পজিশনে একটু বড় হলে হ্যাঁ মুখে অনু মানে এরকম একটা অ্যাটিটিউড চলে আসে, এবং ওই যে আপনি আমাকে চিনেন, এটা এরকম হ্যাঁ, পোস্ট দিয়ে মেজার করা, বা কোনো কানেকশন বা পাওয়ার থাকলে এটা আমরা খুব ইয়ে করি। এক সেকেন্ড হচ্ছে না পারলেও দেখবেন একটা জিনিসে আপনার যদি আপনার না থাকে, দুর্বলতা থাকে, সেটা আপনার বলতে যদি মানে হাইড করেন, তার মানে আসলে এটা একটা ইগো ইস্যু, যে আপনি এটা অ্যাকনলেজও করতে চাচ্ছেন না, যে না আমি এই জায়গাটা পারি না, বা আমার এটা ঘাটতি আছে, হ্যাঁ। সো এটা একটা বড় সমস্যা, যেটা আমি বলি যে একটা হাদিসের একটা উদাহরণ বলি আমি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিউমিলিটি, যে উনাকে একজন ইহুদি এসে বলছে যে তোমরা ভালো কাওম যদি না তোমরা শিরক করতে। এখন দেখেন উনি হচ্ছে যে মানে ইসলামের বা শিরক এবং তাওহীদের উনার থেকে নলেজেবল কেউ ছিল না, হি ওয়াজ দ্য অথরিটি অন আর্থ, তাই না? কিন্তু উনি ওই ইহুদির কথাও শুনেছেন যে সুবহানাল্লাহ, মা ইহুদি বলছে, হ্যাঁ ইহুদি বলছে যে, এবং উনি কিন্তু শুনেছেন, উনি জিজ্ঞেস করেছেন যে সুবহানাল্লাহ মা যাক, সেটা কি রকম? তখন সে বলছে তোমরা কাবার নামে শপথ করো। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পজ নিয়ে পরে বললেন যে না, এটা যেন কেউ না করে, কাবার নামে শপথ না করে, বলবে যে ও রাব্বিল কাবা, কাবার রবের শপথ। আবারও সেই লোক একই কথা বলছে, উনি বলছে সুবহানাল্লাহ মা যাক, সেটা কি রকম?
তখন আবার সে বললো যে তোমরা বললো মাশা আল্লাহ সুম্মা শিতা, যে আল্লাহ যা বলে তারপরে হচ্ছে যে তুমি আল্লাহ যা বলে, সরি মাশা আল্লাহ ওয়ামা শিতা, যে আল্লাহ যা ইচ্ছা করে এবং আপনি যা ইচ্ছা করেন, এভাবে বলে। এভাবে বললে শিরক হয়, কারণ আল্লাহর ইচ্ছার সঙ্গে মানুষের ইচ্ছা মিলিয়ে ফেলা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার একটু পজ দিয়ে বললেন এভাবে যেন কেউ না বলে, বলতে হবে মাশা আল্লাহ সুম্মা শিতা, যে আল্লাহ যা ইচ্ছা করেন তারপরে আপনি যা ইচ্ছা করেন, সো দ্যাট আল্লাহর ইচ্ছাটাই প্রধান, তারপরে হচ্ছে মানুষের ইচ্ছা। তাহলে দেখেন যিনি অথরিটি এই টপিকে, তিনি কিন্তু অন্য একজন যার ব্যাপারে তিনি জানেন যে সে যদি মুসলিম না হয় সে গন কেস, রাইট? কিন্তু তারপরেও তারটাও শুনেছেন, কৌতূহল নিয়ে শুনেছেন, শুনে যখন সত্যি পেয়েছেন, being a prophet, শুনেছেন এবং শুনে সেটাতে সত্যি পেয়েছেন, সেটা অ্যাকনলেজ করেছেন, ঠিক করে দিয়েছেন। উনি কিন্তু বলেন নাই যে না তুমি হচ্ছে যে মানে ঠিক আছে এটা তো। এটা কেন বললাম আপনার বিজনেসের ইয়েতে, যে আমাদের ভুলগুলো থেকে শেখার একটা প্রবণতা থাকতে হবে, অ্যাকনলেজ করতে হবে, এবং যেখানে হেল্প দরকার, হেল্প চাওয়ার জন্যও আপনার এই গুণটা দরকার হয়, যে আমি যদি না বুঝি না জানি। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরেই তো সম্ভবত না, যে ওই যে বললেন যে কোথায় অবস্থান করবে সেটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু সাহাবী যখন জিজ্ঞেস করেছে এটা কি ওহী নাকি আপনার থেকে, উনি কিন্তু অ্যাকনলেজ করেছেন, উনি নিয়েছেন, উনি বলছে এগুলা তোমরা যদি ভালো বুঝো তোমাদেরটা করবে। উনি কিন্তু বলেন নাই যে না আমি লিডার, আমারটা শুনতে হবে। একটা কথা, একটা হাদিস আসছে যে খেজুরের নিয়ে, হ্যাঁ, যে হচ্ছে যে আপনি দেখেন বা এই যে খন্দকের সালমান ফারসি ওনার আইডিয়াটা কিন্তু উনি নিয়েছেন। তো এটার জন্য লিডার হিসাবে একটা হিউমিলিটি দরকার হয়, যে জায়গায় আপনার মনে হয় যে না আপনার থেকে ভালো কারোর আইডিয়া আসবে সেটা নেয়া। এগুলো আমরা জেনারেল লিডারশিপেও কভার করি, যে আসলে টিম ভালো হওয়ার জন্য, ইফেক্টিভ হওয়ার জন্য এটা ইম্পর্টেন্ট। সো এখানে মাশওয়ারার বিষয়টা, কনসালটেশন যে করা টিমের সঙ্গে, সেটা। আর বিজনেসেও আই থিঙ্ক এই যে লিডারশিপ, টিম ওয়ার্ক, এটা যেহেতু আমার এরিয়া, আমি সেই জায়গায় যদি ফোকাস করি, যে আসলে ওটা একটা বড় রিজন অনেক ক্ষেত্রেই ফেলিওরের, যে অনেক সময় অনেক বিজনেস, ইনফ্যাক্ট বড় অনেক বিজনেসও দেখা গেল লিডারদের ইগোর কারণে, প্রবলেমের কারণে, কনফ্লিক্টের কারণে, পলিটিক্সের কারণে হচ্ছে যে শেষ হয়ে যায়, বা এটা সো রাইট জায়গা থেকে হেল্প নেওয়া, এই লার্নিং একটা মেন্টালিটি থাকা, সবসময় শেখা এবং আরো হচ্ছে যে ডেভেলপ করা, বেটার করা। আপনি এটাই যদি করেন, এটাই ঠিক মতো করা বা চেষ্টা করা, সো আই থিঙ্ক ওই জিনিসগুলো। আর আই থিঙ্ক বিগার ভিশন থাকাটাও একটা ইম্পর্টেন্ট, যেটা আমাদের অনেক ক্ষেত্রে থাকে না। যে আপনি দেখেন বাইরের যে যাদেরকে আমরা মাল্টি ন্যাশনাল বলি, এইসব অর্গানাইজেশনগুলোও কিন্তু ফ্যামিলি বিজনেস থেকেই তো শুরু হয়, তাই না? ছোট থেকে, কিন্তু ওরা এত বড় হয় কিভাবে তাহলে? এখন আমরা বলি ওরা তো মাল্টি ন্যাশনাল তো একদিনে হয় নাই, তাই না? যেই হয়েছে তারা কিন্তু শুরু করেছে, হিস্ট্রি দেখেন, ইউনিলিভার বলেন, যে কোনো বড় বড় অর্গানাইজেশন বলেন, এরকম ছোট ফ্যামিলি বিজনেস থেকেই শুরু, বাট দেন প্রসেস সিস্টেম ডেভেলপ করা, রানিং ইট রিয়েলি প্রফেশনালি, যে হ্যাঁ কোন জায়গায় ইমপ্রুভ করার জায়গা আছে, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের ফোকাসটা, যেটা আমাদের ইসলামিক প্রিন্সিপাল ইনফ্যাক্ট, কিন্তু আমরা সেটা করতে পারছি না, যে হ্যাঁ আরও কীভাবে বেটার করা যায়, কিংবা আমি সব থাকতে হবে, আমি সব হতে হবে, সব কিছু আমার কাছে, ডেলিগেশনটা করি না, এসওপি নাই আমাদের, নাই। তো এই ধরনের জিনিসগুলো যে আমাদের অনেক গ্যাপ আছে। এই ডেলিগেশন এসওপি নিয়ে ভাই যে ইস্যুটা, এটা কিন্তু প্রচুর কথা হয়, যে ইউনিলিভারের 250 বছরের লেগাসি, ওদের যারা শুরু করেছে তাদের ফ্যামিলির কেউই এখন এইটা অপারেশনে নাই, মানে ফর এক্সাম্পল বললাম। সো এই ধরনের, যে আমাদের দেশে এই ধরনের প্রতিষ্ঠান নাই। সো এইখানে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইয়াটা, প্রিন্সিপালটা, কবির আনোয়ার ভাইটা বলতেছিলেন ওই দিন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসেসটা ছিল মোর প্রসেস ড্রিভেন, নট হিউম্যান ড্রিভেন। যে ওই এসওপি আমরা যেটা বলছি, যে এখন খুব কথা হচ্ছে না যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর থাকবে, বা কেউ, আমি ফাউন্ডার না থাকলেও যেন পুরো সিস্টেমটা রান করে। তা আপনি এটা তো আমরা ওই যে সুলাইমান আলাইহিস সালামের ওই স্টোরিটাতে দেখি, কিন্তু দুইটা ওইখানে লেসন পাই এখানে, যে একটা হচ্ছে যে সুলাইমান আলাইহিস সালাম যখন মারা গেলেন, তখন কিন্তু তার মসজিদের কাজটা চলতেছিল। তো তখন আল্লাহর কাছে উনি দোয়া করছিলেন যে যাতে ওনাকে একটু, উনি দাঁড়ায় থাকতে পারেন আর কি, মৃত অবস্থায়। তো উনি দেখেন মৃত অবস্থায় দাঁড়ায় থাকলেন এবং তার কাজটা কিন্তু পুরাটা উঠে আসলো। তো এখানে দুইটা লেসন আমরা দেখি, যে প্রথমত হচ্ছে যে ফাউন্ডারের এক্সিস্টেন্সটা কাজের কর্মক্ষেত্রে, আমাদের অনেক ফাউন্ডার ধরেন টাইরিনেরে ঘুরে বেড়ায়, অপারেশনে থাকে না, ওই যে ডেলিগেশনের বেশি ডেলিগেশন করতে যায়, মানে অপারেশনে তখন থাকে না। তো এখানে আমরা একটা শিক্ষা পাই, যে দেখেন যে ফাউন্ডার নিজে উপস্থিত থাকা, যে ফাউন্ডার্স ফুড স্টেপ ইজ দ্য বেস্ট ফার্টিলাইজার, একটা কথা আছে এখনকার ইয়াতে। তো এটা পাইলাম। আবার আরেকটা দেখেন যে ডেলিগেশনটা কতটা স্ট্রং ছিল। সুলাইমান আলাইহিস সালাম কিন্তু মৃত, মানে ওনার তখন তো রূহ নাই, উনি জাস্ট বডিটা দাঁড়ায় আছে।
তো এই তার কিন্তু পুরা কাজটা চলতেছে, এত বড় একটা মসজিদের কাজ, তো ওইখানে ইঞ্জিনিয়ারিং, ড্রয়িং, সিভিলের কাজ। তো একটা লোকও কিন্তু বা একটা কেউই, জিন বলেন বা যেই, তাকে কিন্তু এসে জিজ্ঞেস করার দরকার পড়ে নাই যে স্যার কিভাবে এই পিলারটাকে এখানে দেবো না ওইখানে, মানে এভরিথিং ওয়াজ রিটেন বা এসওপিটা ওইখানে মেইনটেইন ছিল, জাস্ট সুলাইমান আলাইহিস সালাম শুধু ওইখানে দাঁড়ায় ছিলেন। দ্যাটস ইন্টারেস্টিং, এভাবে হ্যাঁ, চিন্তা করি এবং নাই, বাট আরেকটা দেখেন, আমি এটা নিয়ে আরেকটু চিন্তা করলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইয়েটা, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াসাল্লাম, যে আপনার ওনার যে এই যে এসওপি ড্রিভেন যেটা বলতেছি, যে প্রসেস ড্রিভেন, উনি কিন্তু ধরেন 63 বছরের জীবন, বা ধরেন আরো যদি নবুয়তের যে সময়টা 21 বছর বা 23 বছর, সরি 23 বছর, So, খুবই কম টাইম। তো উনি তো খুব বেশি এলাকা কিন্তু এক্সপ্যান্ড করে যেতে পারেন না। কিন্তু আজকে দেখেন আমি বাংলাদেশে কত দূর থেকে এসব মুসলিম হয়েছি, সো তারপরে কিন্তু এই সিস্টেমটা রান করেছে। True. মানে এই যে দেখেন জেনারেশন, আমরা ইউনিলিভারের এক্সাম্পল দিচ্ছি, অথচ আমাদের সামনে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মডেলটা, আমরা কিন্তু এটা সাবস্ক্রাইব করছি না এটা। হ্যাঁ, মানে ইউনিলিভারেরটা এখানে কিভাবে অ্যাগেইন ওই যে হ্যাঁ। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে আল হিকমা হচ্ছে যে মুমিনের লস্ট প্রপার্টি, সে যেখানেই পাবে নিবে। সো আমরা ইউনিলিভারের এক্সাম্পলটা সেইভাবে রেলেভেন্ট যে আমরা ওই জায়গায় খুব বেশি মুসলিম অর্গানাইজেশন যেতে পারে না, মানে এই জায়গায়। হ্যাঁ, মানে ওইটাই, মানে আপনি বলছি যেটা যে বললেন আমাদের ঠিকই, শিক্ষা যে ওখানে existence, ছিল কিন্তু সেটা আমরা মিস করে ওইটার সঙ্গে হয়তো আমরা রিলেট করছি না। আমরা হয়তো Right. ভাবছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরটা শুধু হচ্ছে ইসলামিক বা কিন্তু আসলে রিয়ালিটিটা হচ্ছে যে এটাতেও প্রসেস ড্রিভেন এবং হচ্ছে যে পিপল ডেভেলপমেন্টের একটা বড় Exactly. ভূমিকা আছে, যেটা আসলে দেখেন আপনি যাকেই যেখানে পাঠিয়েছেন মানে তার মতো কিন্তু লিডারশিপ ডেভেলপ Exactly. করা, যে এখানে উনি ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে মানে ইয়াং হচ্ছে যে লিডারশিপের কিন্তু দায়িত্ব দিয়ে দিয়েছেন, তাই না? বা হচ্ছে পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় যাচ্ছিলেন, ইনফ্যাক্ট ওনার সময়ই তো, ওনার মৃত্যুর কাছাকাছি সময়। তো এই জিনিসগুলো কিন্তু ওই যে পিপল এম্পাওয়ারমেন্টের একটা বড় এক্সাম্পল, যে হচ্ছে উনি সেটা ডেভেলপ করেছেন। ডেভেলপ করে উনি বিভিন্ন যুদ্ধে দায়িত্ব দিয়ে দিতেন। হ্যাঁ, একটা কথা আছে যে লিডার, সবথেকে ভালো লিডাররা বেশি আরো লিডার ডেভেলপ করে। সেই ক্রাইটেরিয়া যদি আপনি মেজার করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোস্ট সাকসেসফুল, তাই না? যে হচ্ছে যে ইয়ে করা, এবং এক্স্যাক্টলি আমাদের পর্যন্ত পৌঁছেছে, সেভাবে উনি করেছেন। এখন অনেকে ভাবতে পারে যে না, এটা তো আখিরাতের চিন্তা করে ওনারা করেছেন, তো আমরা বিজনেসের সঙ্গে এটা কিভাবে দেখছি, বাট মূল প্রিন্সিপালটা তো মানে এটা থেকে নেয়ার মতো, এবং আমরা সেটা থেকেই নিব। মুসলিমদের কিন্তু ছিল মানে অর্গানাইজেশন, বিজনেস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওইটা তো অ্যামেজ লাগে ভাইয়া, যে ওই যে উনি যখন খুব অসুস্থ, ডেথ বেডে, যে উনি জানলা খুলে দেখতেছেন যে সাহাবীরা নামাজ পড়তেছেন, ওনার চোখ দিয়ে পানি আসতেছে, যে যাক তার অবর্তমানেও এই মশালটা ক্যারি আউট করার লোক তৈরি হয়ে গিয়েছে। সো এইটা আসলে আমরা বিজনেস থেকে লেসন পাই, মানে ওনাদের লাইফস্টাইল থেকে এই লেসনটা পাই, যে আসলে এই যে ডেলিগেশনটা কেমন হওয়া উচিত, বা এই যে পিপল তৈরি করা, সাবঅর্ডিনেট তৈরি করা, ডেলিগেশন করা। সো চমৎকার ভাইয়া, খুব ভালো জিনিস আসলে অনেক উঠে আসতেছে। সো এইখানে ভাইয়া আমরা এই যেহেতু ইয়াংদের ট্রেনিং বা মেন্টরশিপের ব্যাপারটা উঠে এসেছে, আমরা দুইটা এক্সট্রিম দেখতে পাই। একটা গ্রুপ হচ্ছে যে ধরেন কোনো ট্রেনিং লাগবে না, মানে শেখার প্রতি যে আগ্রহ, যেটা এইটা তো আগে থেকে চলে আসতেছে বাংলাদেশে, আমরা গ্রো না করার একটা বড় কারণ, যেটা আপনি একটু আগে বললেন। আরেকটা এক্সট্রিম কিন্তু আমরা এখন দেখছি যে খুব বেশি শেখার একটা আর্জ, বা এই মেন্টর ধরো, এই করো ওই করো, ট্রেনিং করো, আসল কাজ কিন্তু নাই। হ্যাঁ, এবং দেখেন এই সুযোগে কিন্তু বেশ কিছু স্ক্যামারও তৈরি হয়েছে, যারা এরকম মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। একটা কোর্স, শর্ট কোর্স ভাই, আমরা বিবিএ এমবিএ বাংলাদেশে করতে 5 লাখ 10 লাখ 7 লাখ টাকা হইলেই হয় একটা এমবিএ ডিগ্রি। একটা শর্ট কোর্স 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা দিয়ে মানুষ সাবস্ক্রাইব করছে। সো এই দুইটা এক্সট্রিমের আপনি ব্যালেন্স করবেন কিভাবে, বা আপনি কি প্রেসক্রাইব করবেন ইয়াং যারা বিজনেসম্যান আছে, যে দুইটার মধ্যে ব্যালেন্স করা? মানে এই জায়গাটায় আপনি অনেকগুলো জিনিস একসাথে এনেছেন। একটা হচ্ছে যে এই যে অনেক শিখছি কিন্তু করছি না, এটাও অনেক সময় একটা আমাদের প্রোক্রাস্টিনেশনের একটা অজুহাত হিসাবে আসে আসলে, যে অনেকটা মনে হয় যে হ্যাঁ আমি অনেক শিখছি বাট আসলে অ্যাপ্লাই করছি না, ঠিক আছে? সো ওইটা করতে করতে দেখা গেল সময় যাচ্ছে সেটা। সো এইটা কিনা সেটা দেখার বিষয় আছে। সেকেন্ডলি লার্নিং ভালো জিনিস অবশ্যই, কিন্তু সেটার বিভিন্ন ওয়ে আছে। সো আপনি যেটা শিখছেন, সেটা যাই শিখছেন কতটা অ্যাপ্লাই করতে পারছেন বা করছেন, সেটা আসলে অনেক ইম্পর্টেন্ট। তো সেই জায়গায় আমাদের ফোকাস হওয়া উচিত।
আর স্ক্যাম ভার্সাস কোর্স, আই থিঙ্ক কেউ যদি ভ্যালু পায় একটা কোর্সে 3 লাখ টাকার এবং মানে সে মনে করে ভ্যালু পাচ্ছে, করতে পারে মানে অনেক কিছু। আমি নিজে অনেক ট্রেনিংয়ে অনেক ইনভেস্ট করেছি এবং আমি মনে করি আমি ভ্যালু পেয়েছি সেটার, হ্যাঁ এরকম। কিন্তু যেটা ইম্পর্টেন্ট যে আপনি আমরা কিন্তু স্কুলেও সব টিচার আমাদের প্রিয় ছিল না, ছিল মানে 2-1 টিচারকে কিন্তু আমাদের ভালো লাগতো। সো মেন্টর বা কোচ সিলেক্ট করার ক্ষেত্রেও ওই জিনিসটা সত্যি হবে যে আপনি আসলে আপনার সঙ্গে রিজোনেট করে কিনা, আপনি রিলেট করতে পারেন কিনা, বা ওনার জার্নিটা আপনি মানে সেরকম জার্নি চান কিনা, রেলেভেন্ট কিনা, সেটা ইম্পর্টেন্ট। মুসলিম হিসাবে আমি মনে করি যে আমাদের এটা একটা বড় কনসিডারেশন হওয়া উচিত যে তার কনসেপ্ট বা আইডিয়াগুলো আমাদের ইসলামিক প্রিন্সিপালের সাথে, ভ্যালুজের সাথে মিলে কিনা, না কন্ট্রাডিক্ট করে। এখন আপনার এতটুকু লেভেল নিজের থাকা উচিত যে হ্যাঁ আমি ওই ফিল্টারিংটা করতে পারবো। বা ওই যে আপনাকে একটু আগে যেটা বলছিলাম যে প্যারাডাইম শিফটটা হওয়া উচিত এরকম যে আমার ফার্স্ট হচ্ছে যে ইসলামিক প্রিন্সিপালটা, সেটা থেকে আমি দেখব যে কোনটা করা যাবে যাবে না। সো দেন আসলে অনেক কিছু ওখানে চেঞ্জ হয়ে যায়। তো সেই জায়গায় স্ক্যামেরটা যদি বলেন, আপনার অনেককে যেমন দেখা যায় সে যেটা এক্সপার্ট না, সে হয়তো সেটা নিয়ে কথা বলছে বা সেটা হেল্প করছে বা এরকম। তো আপনি আসলে তার জার্নি, তার এক্সপেরিয়েন্স, তার কথা এবং কাজের মধ্যে মানে কেমন মিল বা অমিল, সেটা দেখার বিষয় আছে। বা ওই যে উমর রাদিয়াল্লাহু আনহুর বোধহয় একটা টিপস ছিল যে কারোর সঙ্গে জার্নি করলে বোঝা যায়। সো আসলে দেখা বা সেরকম জিনিসগুলো, সো এইসব জিনিসগুলো হতে পারে যে আমাদের আসলে মানে রিলেট করি কিনা। বাট এটা হবে সব সময় আপনার যে মানুষ কার সঙ্গে একজন একজনের দ্বারা ইনফ্লুয়েন্স হবে, একজন একজনের থেকে নিবে বা ইয়ে করা। বাট আই থিঙ্ক ভ্যালুর অ্যালাইনমেন্টটা খুব ইম্পর্টেন্ট, যে হচ্ছে যে আপনার ভ্যালু অ্যালাইন করে কিনা এবং আসলে ওই জায়গায় হেল্প করতে পারবে কিনা সে। আপনি ইসলামিক পার্সপেক্টিভে আসলে দেখেন সুন্নায় কিন্তু এক সাহাবী এক জিনিসে এক্সপার্ট এবং একজনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জিনিসের দায়িত্ব দিয়েছেন এবং ওনারা সেটা করেছেন। কোরআন পড়ার ক্ষেত্রে কয়েকজনের কথা বলেছেন যে ওদের থেকে শিখো। অন্য জিনিসে আরেকজনের থেকে বলেছেন, একজনকে বলেছেন আমানতদার, আরেকজনকে শক্তিশালী বা যুদ্ধের নেতৃত্ব। তো এই জিনিসগুলো কিন্তু লিডার হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সুন্দর এক্সাম্পল ক্রিয়েট করে গিয়েছেন, সেটা আমাদেরও মাথায় রাখা উচিত। এবং ওই জায়গাটায় দেখা যায় আমি হয়তো আমার কি হেল্প দরকার, আমার বিজনেসটা ডেভেলপ করা দরকার, ফাইন, আমি হচ্ছে যে এরকম সিমিলার বিজনেস কে করেছে তার সঙ্গে মানে অ্যাক্সেস করতে পারি কিনা, তার মেন্টরশিপ নিতে পারি কিনা, হেল্প নিতে পারি কিনা, এইটা। সো ফার্স্ট হচ্ছে যে হ্যাঁ ওই ইন্টারেস্টটা থাকা এবং উইলিংনেসটা থাকা, সেই ফিডব্যাকটা দিলে সেটা নেয়া। আরেকটা পার্ট হচ্ছে যে ওই যে সিলেক্ট করা, যে হ্যাঁ সিলেক্ট করার ক্ষেত্রে কাকে আপনি নিচ্ছেন এবং তার ভ্যালুজের সঙ্গে আপনার ভ্যালুজ অ্যালাইন করে কিনা সেই জিনিসটা। কারণ না হলে একটা পর্যায়ে এসে ক্ল্যাশ হবে, একটা প্রিন্সিপাল বা ইয়ের ক্ল্যাশ হবে। এই আবার নিজে যদি কেউ ফিল্টারিং করতে পারে তাহলে তার জন্য অনেকটাই সেফার, যে সে বুঝতে পারছে যে যেটা আনইসলামিক বা ইসলামিক প্র্যাকটিসের সঙ্গে যায় না সেটা সে ফিল্টার করবে, বাদ দিবে বা এরকম আর কি। সো আই থিঙ্ক আপনার টপিকে অ্যাগেইন ওই যে কন্টিনিউয়াসলি ট্রাইং টু বি বেটার, ওই মাইন্ডসেটটা থাকা উচিত যে হ্যাঁ আরও ইমপ্রুভ করা রেগুলার বেসিসে। সেটা হতে পারে আপনার স্কিল গ্যাপ আছে সেটা ইমপ্রুভ করা, হতে পারে ইন্টেনশনে সমস্যা আছে সেটা ঠিক করা, হতে পারে আল্লাহর পক্ষ থেকে বারাকা সিক করার জন্য যেসব করা সেসব করা হচ্ছে কিনা সেটা। সো ওই জিনিসগুলো যে আপনার আই থিঙ্ক জাকির নায়েকের একটা ইয়ে শুনেছেন কিনা আমি জানি না, যে উনি বলছিলেন যে ওনার বিজনেসগুলোতে উনি 51% কাইন্ড অফ আল্লাহর রাস্তায় দিয়ে দেন এরকম, এবং ওনার বিজনেস অনেকটা উনি দেখা ছাড়া হয়েছে। তো ওই জিনিসটা আমার খুব ইন্সপায়ারিং লেগেছে। আল্লাহকেও শরীক করে আর কি, মানে বিজনেস, হ্যাঁ মানে বিজনেস পার্টনার বানায় নেয়া এরকম কনসেপ্ট। তারপরে ওই যে সৌদিতে আল বাইকের একটা এক্সাম্পল ইদানিং পপুলার হয়েছে, মুসলিম প্রোডাক্টিভ মুসলিমে মোহাম্মদ ফারিসের বারাকা ইফেক্ট বইতে ওই স্টোরিটা দিয়ে শুরুর দিকে, যে ওনাদের ওই যিনি শুরু করেছিলেন আলবাইক তো সবাই লাইন লাগায় না এখন আলবাইক খাওয়ার জন্য, তো উনি বিজনেসটা স্ট্রাগল করছিল। উনি যখন মারা গিয়েছেন তখন বিজনেসটা স্ট্রাগলিং অবস্থায় ছিল। তো ওনার ছেলেরা যখন বিজনেস টেক ওভার করলেন, তো ওনার বাবার একটা পলিসি ছিল যে প্রত্যেকটা সেলে 1 রিয়াল বা কত ওনারা হচ্ছে যে সাদাকা করতেন। হ্যাঁ,
তো এটা হচ্ছে যে একটু বিজনেস সেন্স থেকে আপনার মনে হবে যে এটা তো কেমন হচ্ছে, ওনার বিজনেস লস মেকিং, উনি প্রত্যেক সেলে $1 করে দিচ্ছে কেন বা এটা, বাট উনি ওটা বন্ধ করেন নাই। এবং ওনার ছেলেদেরকে যখন কেউ জিজ্ঞেস করেছে যে তোমরা কি এটা কন্টিনিউ করবা, ওরা বললো হ্যাঁ অবশ্যই, মানে ওটা শুরু করেছেন। এবং দেখেন অনেক বছর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বারাকা দিয়েছেন যে মানে জায়গা দিয়ে পারে না এরকম অবস্থা, তাই না? এবং এখনো ওটা কন্টিনিউ করেন ওনারা, যে একটা হচ্ছে যে পার্সেন্টেজ দেয়া, ঠিক আছে, সাদাকা রেগুলার বেসিসে। তো এইসব প্রিন্সিপালগুলো আই থিঙ্ক আমাদের অ্যাডপ্ট করা উচিত, যে আমরা এরকম কি আমরা করতে পারি যেটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বারাকার কারণ হবে ইনশাআল্লাহ। সো আই থিঙ্ক ওইটা একটা বড় ব্যাপার। এইখানে ভাইয়া মানে শেখার তো কোনো বিকল্প নাই। সো একটা গ্যাপ কিন্তু আমরা দেখছি, এই কারণেই ধরেন যে স্ক্যামাররা জায়গা পাচ্ছে। সো এখানে কি আপনি কি মনে করেন না ভাইয়া যে আমাদের এই যে মুসলিম মেন্টরশিপ, এই জায়গায় একটা গ্যাপ আছে, বা এটা আমাদের একটু ডেভেলপ করা উচিত, বিশেষ করে আপনার মতো যারা আছেন ট্রেনিং কনসালটেন্সি বা যারা সিনিয়র ব্যবসা করছেন, মেন্টরশিপের সাথে বিজনেস পার্সপেক্টিভ থেকে না, যে ধরেন ইয়াং জেনারেশনকে গাইড করা ইন আ পজিটিভ ওয়ে। সো এই জায়গাটা গ্যাপ আছে আমি কিনা? খুব গ্যাপটা সম্পর্কে আসলে অত ওয়েল কানেক্টেড না, সো বলতে পারছি না আমি, কিন্তু এরকম তো আছে যারা করে, যেমন ধরেন করে বাই যে আমাদের আসুন্না ফাউন্ডেশন থেকে বোধহয় হয় একটা অ্যাক্সেলারেটর, তারপরে ওই যে সোহাগ ভাইরা রকমারি করে বোধহয় অন্যরকম লিডার। সো আই থিঙ্ক হচ্ছে কিছু আরো মনে হয় বড় হওয়া উচিত, আরো হবে, হ্যাঁ আরো হওয়া উচিত। বা আমার মনে হয় ওই যে মানে বড় করে কিছুই হতে হবে এরকম না, মোর লাইক যে কমিউনিটি ডেভেলপমেন্ট যদি হয়, যে জানা, কারণ অনেক সময় এই স্ক্যামিং টাইপের জিনিস কিন্তু অনেক মুসলিম কমিউনিটি থেকেও হয়। এবং আনফরচুনেটলি আমি নিজেও মানে দুই একটা এক্সপেরিয়েন্স বেশি ভালো না, যে হ্যাঁ প্র্যাকটিসিং ভাই দেখে জয়েন করেছি, কিন্তু পরে দেখা যাচ্ছে যে বিজনেসটা আসলে ভালো রান করছে না বা হয়নি বা এরকম। হ্যাঁ, তো ওই জিনিসটায় হতে পারে একজন ভালো মুসলিম মানে জেনারেলি অন্য জিনিসে, কিন্তু বিজনেসে ওনার স্ট্রেংথ নাই, স্কিল নাই, কাউই না বিজনেসের ক্ষেত্রে। হ্যাঁ, তো তাকে কিন্তু ওই যে হোলসেল একটা সার্টিফিকেট দিয়ে আসলে প্রবলেম, যে আসলে সেই জায়গাটা করেছে কিনা, পারে কিনা, সেই জায়গাটায় বোঝা বা করা, সেটা ইম্পর্টেন্ট। আমি বলবো যে মিক্স অফ মেন্টরস থাকা উচিত। যেমন আপনি যদি একটা সফটওয়্যার বিজনেস ডেভেলপ করেন, যেটা করতে চান, আমাদের কমিউনিটিতে অনেকে আছে যারা এই এরিয়ায় ভালো করেছে, আমি আপনাকে এই জায়গায় অ্যাডভাইস দিতে আসবো না, কারণ এটা আমার এক্সপার্টিস না। যারা করেছে আমি বলবো যে হ্যাঁ তাদের সঙ্গে কথা বলেন, তাদের থেকে দেখেন। আমি যে জায়গায় কাজ করি আমি সেই জায়গায় হচ্ছে হেল্প করতে পারি, সেটা হচ্ছে যে মানে অন্যান্য বিজনেসে যেটা করি সেরকম ধরনের। তো এরকম একটা পুল অফ মানে আমাদের কমিউনিটি থাকা উচিত, যেখানে হচ্ছে আছে আমাদের এই যে মুসলিম এন্টারপ্রেনিয়র্স কমিউনিটি, এমএসসি যেরকম, আই থিঙ্ক ওটার সঙ্গে লিঙ্ক আছে। তো এরকম জিনিসগুলো হওয়া উচিত আরও, এবং মানুষের আমাদের মধ্যে কমিউনিটি স্ট্রেংথ বাড়ানো উচিত, সো দ্যাট আমরা আসলে জানি এবং মানে কন্টিনিউয়াসলি আসলে হেল্প নেওয়া, হেল্প করা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আমি মনে করি এই জায়গায় খুব রেলেভেন্ট, যেটা আমি কোচিং বা মেন্টরিংয়ে বলি, যে আল মুমিন মিরাতুল মুমিন, যে একজন মুমিন আর একজন মুমিনের আয়নার স্বরূপ, রাইট? এবং কোচিংয়ে একটা ইন্টারেস্টিং কনসেপ্ট হচ্ছে যে কোচিংটাকে অনেকটা মিরর হিসাবে কাজ করে, যে আপনার একজন কোচ মানে হ্যাঁ রিফ্লেক্ট করা, যে আমি আপনাকে ইফ আই এম ইওর কোচ, আমি কিন্তু আপনার জিনিসগুলো আপনাকে এমনভাবে রিফ্লেক্ট করব যে আপনার থেকে আইডিয়া আসবে, বা আপনার ব্যাপারে অবজারভেশনগুলো শেয়ার করব, যেটা হয়তো আপনার একটা ব্লাইন্ড স্পট দূর করতে হেল্প করবে আপনাকে, যে আপনার গ্যাপগুলো কোথায় বা এরকম। তো ওইটা আমার জন্য একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করে। মেন্টরশিপের জার্নিটা আসলে বাছাইয়ের ক্ষেত্রে যেটা বললেন যে মানে সেম ট্রেনের কিনা, এই জিনিসটা দেখা, না অনেকগুলো জিনিস দেখার আছে, ফেইথ বা ভ্যালু অ্যালাইনমেন্ট আছে কিনা, ট্র্যাক রেকর্ড, ট্রেনিং। সো মেন্টরিং আর কোচিং এ একটু ডিফারেন্স আছে, এই জিনিসটা ক্লিয়ার করা দরকার। সো মেন্টরিং হচ্ছে, ধরেন আমি যদি কাউকে মেন্টরিং করি, তাইলে যাকে মেন্টরিং করছি তার সে যেটা করতে যাচ্ছে আমার জার্নিটার সঙ্গে সে যেন রিলেট করতে পারে, এরকম হওয়া ইম্পর্টেন্ট। সো আপনি সফটওয়্যার ফার্ম দিতে চান, আপনার আসলে মেন্টর হিসাবে এমন কাউকে নেওয়া উচিত যে নিজে এটা করেছে, সফটওয়্যার দিয়েছে, সাকসেসফুল। কিন্তু কোচ হিসাবে আমি সফটওয়্যার ফার্ম দেইনি, বাট আই ক্যান বি ইওর কোচ। কোচ কি করে? কোচ হচ্ছে ওই যে কোশ্চেন করে, ইনসাইট ডেভেলপ করতে হেল্প করে, আপনার নিজের থেকে নিজের সলিউশন। সো ওইটা সফটওয়্যার ডেভেলপমেন্টে হয়তো হবে না, কিন্তু মোর লাগে যে লিডারশিপ, টিম আপ ডেভেলপ করা, কিংবা নিজের লিমিটিং বিলিফগুলো ওগুলো আইডেন্টিফাই করতে হেল্প করা, কিংবা সলিউশন নিজে বের করতে থিঙ্ক থ্রু করতে হেল্প করা, যে চিন্তা করা, সেরকম। সো কোচিং আর মেন্টরিংয়ে
একটা ডিফাইন্ড ডিফারেন্স আছে এই জায়গায়, কিছু ওভারল্যাপও আছে আবার কিছু ডিফারেন্সও আছে। সো একজন মেন্টর তার স্টোরি শেয়ার করবে কিংবা তার জার্নিটা শেয়ার করবে যেটা থেকে আপনি নেবেন, কিন্তু কোচিংয়ে ইট ইজ ভেরি মাচ পসিবল যে আপনি কোচ হিসাবে অন্য কারোর মানে একই ইন্ডাস্ট্রি না বা এই কাজ করেননি, যেটা হয় এটা সব কোচের ক্ষেত্রেই আর কি, ঠিক আছে। সো এই জিনিসগুলো আসলে বিভিন্ন অপশন আছে, ওভারল্যাপ আছে, বিভিন্ন অ্যাপ্রোচ আছে, বাট মোস্ট ইম্পর্ট্যান্ট থিং যে হ্যাঁ আপনার ভ্যালু অ্যালাইনমেন্ট হয় কিনা এবং যার সঙ্গে কথা বলছেন তার এক্সপার্টিস, ক্রেডেনশিয়ালস, সিমিলার জার্নিজ, এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট। সো আই থিঙ্ক সেটা সব জিনিস বিবেচনা করে এবং মাল্টিপল জায়গায় মানে যারা সাকসেসফুল এদেরও কিন্তু অনেক বিজনেসের ক্ষেত্রে যারা সাকসেসফুল মাল্টিপল মেন্টর থাকে, কোচ থাকে। সো ইটস নট লাইক যে একজনের কন্টিনিউয়াস জার্নির মতো, লার্নিং জার্নি, সো লার্নিং পার্ট। এবং এটা ওই যে কমিউনিটির কথা বললাম কেন একটু আগে, যে আপনি দেখেন সাহাবীরা কিন্তু এই যে কমিউনিটিতে একজন আরেকজনের সঙ্গে শেয়ার করছেন, সেটা শিখছেন, স্পিরিচুয়াল দিকগুলো যেমন অন্য জিনিসগুলো কিন্তু ছিল, তাই না? সো ওই জায়গাটায় আমাদের সেখান থেকেও অনেক কিছু আসলে রিফ্লেক্ট করার ব্যাপার আছে। সো এখন আসলে ভাইয়া এআই এর পার্ট আমাদের খুব কম পডকাস্ট যাচ্ছে যে আসলে এআই এর প্রভাবটা নিয়ে আলোচনা হচ্ছে না, কারণ এআই এর প্রভাবটা আসলে এত বেশি, বিশেষ করে ইন্টেলেকচুয়াল সেক্টরে। আমরা পৃথিবীর ইতিহাসে যদি দেখি যে আমরা এমন একটা টাইমে আছি, একটা প্যারাডাইম শিফটের টাইম, যে এআই এসে হয়তো সব তছনছ করে দিচ্ছে। এইরকম থ্রেটেনিং পজিশনে মনে হয় কখনো মানুষ পড়ে নাই হিস্ট্রিতে। সো আমার রিসেন্ট একটা এক্সপিরিয়েন্স, খুবই ব্যাড একটা এক্সপিরিয়েন্স। আমি একটা ইনস্টিটিউটে ক্লাস নিচ্ছিলাম, ক্লাস নিয়েছি। সো ওইখানে দেখলাম যে স্টুডেন্টরা খুবই ক্যাজুয়াল, মানে ক্লাসে আসতেছেন না, আর অনলাইন ক্লাস ছিল তো আসলে সবার এক্সপ্রেশন বোঝাও যাচ্ছে না, বাট মানে আমি এনজয় করি না আর কি পুরো ব্যাপারটা। সো ওইখানে দেখলাম যে সবাই এই জিনিসগুলো তো আসলে এআইতে বা চ্যাট জিপিটিতে অনেক বেটার ওয়েতে আরো পাওয়া সম্ভব, কেন মানুষ আমার এই 2 ঘন্টা বকবকানি শুনবে? সো আমার তখন মনে হয়েছে যে আসলে এই ট্রেনিং বা এই যে ছোট ছোট যে ওয়ার্কশপগুলা, ওয়েবিনারগুলা, এই জিনিসগুলা মনে হয় হুমকির সম্মুখীন হচ্ছে। মানে ওভারঅল এডুকেশনই হ্যাম্পার্ড হবে, বাট হয়তো ইউনিভার্সিটি বা স্কুল কলেজগুলো হয়তো একটা স্ট্রাকচার্ড ওয়েতে আছে, ওইখানে এডুকেশনের পাশাপাশি অন্য অনেক জিনিসও শেখানো হয়, যেমন সোশ্যালাইজিং, তারপরে সেলফ ডেভেলপমেন্ট, এই জিনিসগুলো শেখানো হয়। সো ওইটা হয়তো ওভারনাইট জিনিসটা অবসলিট হবে না, বাট এই ট্রেনিং, ডেভেলপমেন্ট, ওয়ার্কশপ যেটার সাথে আপনি ডিরেক্টলি জড়িত, সো এইটার ইম্প্যাক্টটা কেমন মনে করছেন ভাই এআই আসার কারণে? মানে এটা ফিউচার কেমন দেখছেন? এআই সবকিছুকে যেমন ডিসরাপ্ট করছে এটাকেও করবে, এই ইন্ডাস্ট্রিকেও, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। সো আমি এখনো পর্যন্ত আমি ইউজার হিসাবে আছি বা আমি এনথুসিয়াস্ট বলতে পারেন এআই এর ব্যাপারে, যে মানে আমি মনে করি অনেক পজিটিভ ভূমিকা রাখবে। বাট এটার অনেক নেগেটিভ এবং ডিপ সিটেড ইয়ে নিয়েও দেখি আমি অনেক যারা এক্সপার্ট মুসলিম এই জায়গায় কথা বলেন। সো আই থিঙ্ক আমাদের এখানে নলেজ বিল্ড করাটা ইম্পর্টেন্ট। আর এডুকেশান বা আপনার ক্লাসে আমি যেটা বলবো যে আপনি ওইটাকে কিভাবে ইউজ করতে পারেন সেই জিনিসটা আপনার নিজের হচ্ছে যে রিফ্লেক্ট করে সেটা ইউটিলাইজ করা উচিত ওইভাবে, যে হ্যাঁ ওরা যদি এখন বুঝে যে এটা এইভাবে পাবে ফাইন, তাহলে আপনি ওই জিনিসগুলোর লেকচার না দিয়ে এআই ইউজ করে এই স্কিলটা বা এই জায়গায় ওদের ডেভেলপমেন্টে কিভাবে হেল্প করতে পারেন সেই জিনিসটা চিন্তা করা, সেটা একটা ভালো হতে পারে। কারণ আমরা যেই সব অ্যাসাইনমেন্ট ইউনিভার্সিটিতে আমাদের সময় করেছি ওগুলো এখন এআই অনেক অনেক ভালোভাবে আরও করে দিতে পারবে এবং অ্যাকিউরেটলিও করে দিতে পারবে, তাই না? তো তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে এখন অ্যাসাইনমেন্টের টাইপগুলো পাল্টে দিতে হবে, যে আসলে কিভাবে সে কি করবে মানে জিনিসগুলো। এই জায়গায় আইসি যে আমাদের থেকে অনেক ওয়েস্টার্ন ইনস্টিটিউট কিছুটা হলে এগিয়ে আছে, যে ধরেন বিজনেস বা ইয়েতে ওই যে মানে একটা বিজনেস করা বা ওই রকম একটা রিয়েল লাইফ অ্যাসাইনমেন্ট টাইপ দেয়া কিন্তু হয়, অনেক আগে থেকেই হতো ওদের বা এই ধরনের। তো ওই রকম অ্যাপ্রোচ নিতে হবে, যে স্কুল বলেন বলেন যে সব জায়গায় যে হিউম্যান যেই জিনিসগুলো ইউনিক থাকবে সেই জিনিসগুলায় সে ডেভেলপ করা, এবং কিছু বেসিক স্কিল সেট কিন্তু ইম্পর্টেন্ট, ক্রিটিক্যাল থিঙ্কিং, কমিউনিকেশান। সিম্পল যে প্রম্পটে আপনি যদি ভালো মতো যত দিতে পারেন এআই তত ভালো জিনিস প্রডিউস করবে, তাই না? তো সেটার জন্য কিন্তু কমিউনিকেশন লাগে। তারপরে এই যে কানেক্টিং উইথ হিউম্যান মানে ইমোশন, আমি সেই দিন একটা কোন মডেল গ্রক বা এরকম এটার সঙ্গে চ্যাট করে
কাইন্ড অফ কনভিন্স করলাম যে না তার আসলে ইমোশন নাই আর কি, মানে গ্রকের নতুন একটা মডেলে খুবই এমন ভাবে কথা বলে টোনে যেটা খুব মনে হবে যে সে ইমোশনাল হতে পারে। তাই আমি বললাম যে ইউ আর নট হিউম্যান, মানে হোয়াই আর ইউ ডুইং। সে খুব মানে আপসেট হয়ে গেছে এরকম একটা ভাব করে, বাট মানে কয়েকটা আর্গুমেন্ট দেওয়ার পর সে দেখি যে মানে এগ্রি করলো যে হ্যাঁ আই গেস ইউ আর রাইট, আই এম নট হিউম্যান বিইং এরকম। তো ওইটা আমার মজা লেগেছে যে মানে লজিক বা লজিক্যাল থিঙ্কিংটা তো আমাদের আসলে একটা স্ট্রেংথ, যেটা ফাইন এআই নিচ্ছে, হ্যাঁ ইয়ে করবে, বাট আপনার আজকে একটা সকালবেলায় খুব ওয়ান্ডারফুল একটা নিউজ দেখলাম যে ওই যে ম্যাগনাস যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন দাবার, ও সবচেয়ে স্ট্রংগেস্ট এআই কে কিন্তু হারিয়ে দিয়েছে। এবং মানে এআই শুধু হারে নাই, সে সারেন্ডার করেছে, মানে উইচ ইজ ভেরি রেয়ার। এআই তো সারেন্ডার করার কথা না, মানে কম্পিউটার তো কখনো সারেন্ডার করে, ও সারেন্ডার করেছে। সো মানে আসলে মানুষের হোপ, মানে হিউম্যান বিং যে আসলে এক্সটিংক্ট হবে না বা এআই এর কাছে হেরে যাবে না বুদ্ধিগত বা বুদ্ধিবৃত্তিক যে জায়গাগুলা। সো এটা একটা খুবই ওয়ান্ডারফুল একটা নিউজ কিন্তু আজকের। হ্যাঁ মানে মানে আমি মনে করি যে মোর ইম্পর্টেন্টলি দেখেন এই জিনিসগুলা তো টুলই থাকবে আসলে। এখন একটা টুল আপনি ভালোভাবে ইউজ করতে পারেন, খারাপভাবে ইউজ করতে পারেন। আর আমাদের ওই যে হিউম্যান কখন ইররিলেভেন্ট হবে, যে একটা কমনলি কথা যেটা দেখা যায় যে যারা এআই ইউজ করতে পারে দে উইল প্রবাবলি রিপ্লেস ইউ রাদার দেন এআই রিপ্লেসিং ইউ অনেক ক্ষেত্রে। আবার অনেক জবের ক্ষেত্রে হবে যে হ্যাঁ আপনার জবটাই হচ্ছে এআই করে ফেলতে পারছে, এআই এজেন্ট বা এরকম জিনিসগুলো, ফাইন, তাইলে আমার কি করতে হবে? তাহলে আমি আরও স্কেল কিভাবে বেশি করতে পারি কিংবা আরও অন্য জিনিস করতে পারি সেটাই আমার ফোকাস করতে হবে, আমার অন্য স্কিল শিখতে হবে। মানে মানুষের এইটা একটা কিন্তু বড় গিফট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শেখার একটা মানে ক্যাপাবিলিটি দিয়েছেন মানুষকে, তাই না? এবং বেশিরভাগ মানুষ এটা কারোর কম থাকে কারোর বেশি থাকে, তো ওই জায়গাটাই ওটা আমাদের একটা সুপার পাওয়ার আসলে, যে এআই আসছে বা থাকবে কিন্তু আপনি সেটা শিখে দেখা গেল সেটার সঙ্গে অ্যাডাপ্ট করছেন এবং সেভাবে ডেভেলপ করছেন। সো ভাইয়া মানে ইয়াটা কেমন দেখছেন, মানে আপনার যে ট্রেনিং সেক্টরে এটার ইমপ্যাক্ট, বা আপনি কিভাবে নিজেকে আসলে ইকুইপ করছেন অ্যাজ এ ট্রেনার? আমার একটা ইন্টারেস্ট হচ্ছে, আমি একটা আমার এআই ভার্সন টাইপ ডেভেলপ করতে ইন্টারেস্টেড, সেটা যে অনেক কিছু যেটা আমি নিজে হয়তো যেই লাইনে অ্যাডভাইস দিব সেটা। সো কালকেও একজনের সঙ্গে কথা বলছিলাম, আমাদের এক ছোট ভাই, ও এআই নিয়ে কাজ করে, যে এআই এজেন্ট ডেভেলপ করা। সো কোচিংয়ে আমি দেখি যে গ্লোবালি এটা নিয়ে কাজ হচ্ছে, কিছু এআই মডেল হচ্ছে। সো কোচিং জিনিসটা আগে ছিল অনেক এক্সপেন্সিভ, যে একজন কোচের সঙ্গে আপনি 1 ঘন্টা সময় কাটাবেন, মানে অনেক খরচ, অনেক টাকা দিতে হয় এরকম, ঠিক আছে, সময় পাওয়া যায় না, $1,00,000 নেয় 2-1টা সেশনে, এরকম মানুষও আছে। হ্যাঁ, সো হচ্ছে যে আপনার এআই হয়ে যেটা হয়েছে যে ভালো মতো প্রম্পট করতে পারলে এই যে কমনলি ওপেন মডেলগুলো যেগুলো ক্লাউড কিংবা চ্যাট জিপিটি, এগুলোকেও আপনি কোচ হিসাবে ইউজ করতে পারেন। সো এটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস। তো আমার ইন্টারেস্টের জায়গাটা ওটা, যে আসলে ওইভাবে ইউজ করা। আবার আমার অনেক ডকুমেন্টেশন বা অনেক রিপোর্ট বা এই ধরনের জিনিসে আমি ইউজ করছি অ্যাট দ্য মোমেন্ট, প্রপোজাল এই ধরনের জিনিসে। বাট অ্যাগেন এখানে আমি যেটা কভার করতে চাই বা যেই টপিক কভার করতে চাই, আমার একটা লেভেলের এক্সপার্টিস দরকার, অ্যান্ড দেন ওই যে ব্রেন স্টর্মিং বা ফার্দার ডেভেলপ করার ক্ষেত্রে কিন্তু এটা হেল্প করতে পারে। সো ওইভাবে মোটামুটি এখন ইউজ করছি। বা ধরেন ট্রেনিংয়ের সেশন প্ল্যানগুলো প্ল্যান করার ক্ষেত্রে কুইকার হচ্ছে অনেক, এরকম যেগুলো হয়তো আগে অনেক আরও সময় লাগতো, এই ধরনের। তো এরকম বিভিন্ন কাজ হচ্ছে। আর গোয়িং ফরওয়ার্ড আই থিঙ্ক এই জায়গাটায় আমি খুব ইন্টারেস্টেড, যে এই যে কোচিং মডেল ডেভেলপ করা, যেটা আসলে অনেকটাই ইনিশিয়াল কোচিং লেভেল করে ফেলবে, আরো হায়ার লেভেল প্রবলেম আসলে ধরেন কি কোচিং করবে তখন। হ্যাঁ, ধরেন কোচিং এ ট্রেনিং কোচিং দুইটাই হতে পারে। আপনি একটা জিনিসে জানতে চান, এখন ওই যে বললাম যে আপনাকে কিন্তু এখনো অনেক জিনিস হয় যে আমি ভাই এটার অ্যানসার আমি দিব, আপনি দেন। আচ্ছা, আমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করব। আচ্ছা, কোচিং এ হচ্ছে যে আমি দেখি যে এটার একটা ইউজ বাড়বে এবং এটার ফলে অনেকের অ্যাক্সেস বাড়বে, এই যে কস্ট যেটা ছিল সেটার থেকে কমে অনেক ইউজ হবে। এই জন্যই কিন্তু অনেকেই এটা ডেভেলপ করছে যে হবে। সো আই থিঙ্ক এটার বিকল্প নাই, এটা থাকবে। কারণ কোচিং থাকবে, মানে মানুষের কাছে কি কোচিং করবে? হ্যাঁ, মানে মানুষের কাছে কোচিং করবে, কিন্তু যেটা হবে যে মানুষ কোচ যারা, তাদের নিজেদের স্কিল আরো ডেভেলপ করতে হবে, যে সে আসলে কোন জায়গায় ভ্যালু অ্যাড করতে পারে যেটা আসলে এআই পারে না, তাকে ওই জায়গাটায় ফোকাস করতে হবে। আই থিঙ্ক ওইটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমি যদি আপনাকে উদাহরণ দিই, আমি যে এই লাইনে সার্টিফিকেশন করেছি এটা হচ্ছে টিম কোচিং, টিম কিভাবে ইফেক্টিভ হবে। এখন এআই দিয়ে অনেক কিছু করা যায়, ওইটাও করা যায়, কিন্তু আমি একটা টিমের সঙ্গে মিটিংয়ে বসে ওদের
অল্প কিছু আলাপ কথাবার্তা শুনে কিন্তু আমি টোন পিক করে ওদের এই জিনিসগুলো নিয়ে যেভাবে করি সেটা অনেক বেশি ফাস্টার এবং অনেক বেশি ইজি। এটা হয়তো এআই দিয়ে করতে হলে আপনাকে মাল্টিপল ভাবে প্রম্পট দিতে হবে, ইয়ে করতে হবে, বা কখনো হবে না, কিন্তু আমার ফিলিংসটা তো পাবেন না ভাই, একটা গাট ফিলিংস বলে না। হ্যাঁ, সো যেমন আমি সেই দিন একটা টিমের সঙ্গে সেশনের সময় আমি কাজ করছি, আমার কম্পিউটার মাত্র সেট আপ করছি, এই সময় ওদের আলাপ শুনছিলাম, তো শুনে সেই আলাপটা পিক করে কিন্তু আমি ওদেরকে পরে চ্যালেঞ্জ করলাম যে আপনারা এইভাবে যে কথা বলছেন আপনাদের কলিগরা শুনলে এটার ইম্প্যাক্ট কি হবে। তো এই জিনিসগুলো কিন্তু অনেকটা মানে হিউম্যান ক্যান অ্যাড এ লট অফ ভ্যালু ওই জায়গাটা, ওই অবজারভেশন, ওই জিনিসটা বোঝা বা এই জিনিসটা পার্সপেক্টিভ ক্লিয়ার করা। বাট আই থিঙ্ক এআই উইল এনরিচ দ্যাট। আবার অনেক ক্ষেত্রে খারাপও হবে, যে ব্যাড অ্যাডভাইসও হবে বা ইয়ে হবে, এরকম হবে। আমার অ্যাজাম্পশনটা এখন বলি ভাই, আমার যেটা ধারণা যে মানুষের ডিমান্ড আরো বাড়বে সামনের দিনগুলোয়। ধরেন আমার এক্সাম্পল বলি, যে ধরেন আমার বাচ্চার টিচার দরকার, সো এআই টিচার ইজ অ্যাভেলেবেল, হয়তো 500 টাকায় একটা এআই টিচার পাওয়া যাবে, খুব ভালো। সো বাট আমি ওই সময় চাবো যে একটা হিউম্যান টিচার, তখন 5,000 টাকা হোক 10,000 টাকা হোক দিয়ে এফোর্ড করতে হবে, চাইবো যে আমার বাচ্চাটাকে একটা মানুষ পড়াক। কারণ ওই যে বললাম না যে গাট ফিলিংস বা অনেক জিনিস যেটা আসলে মানুষেই বুঝতে পারবে যে আসলে কোন জিনিসটা তাকে দিতে হবে। সো আমার রিসেন্ট যে একটা এক্সপিরিয়েন্স বলি ভাইয়া, এটা হয়তো এআই এর সাথে রিলেভেন্ট না, বাট একই রকম টেকনোলজির সাথে রিলেভেন্ট। আমি একটা ট্রেনিং খুঁজতেছি, যে আমি একটা ট্রেনিং করব, বাট ওই ট্রেনিংটা যেই সব জায়গায় দেয়, সব জায়গায় ঢুকে দেখলাম যে সব অনলাইনে করাচ্ছে। বাট আমি তো ট্রেনিং করব শুধু জানার জন্য না, আমি একটা জায়গায় ট্রেনিং করব, এটা তো প্রফেশনাল ট্রেনিং। ওইখানে ধরেন 15-20 জন সিমিলিয়ার ক্যাটাগরির লোকজন আসবে, তাদের সাথে আমরা সারাদিন কথাবার্তা বলবো, মিশবো, একসাথে খাবো। সো ওইখানে কিন্তু আমার অনেকগুলো লিঙ্ক ডেভেলপ হবে, একটা নেটওয়ার্কিং হবে। সো আমি কিন্তু ওই অনলাইন ট্রেনিংগুলা করতেছি না, আমি কিন্তু খুঁজতেছি যে অফলাইন ট্রেনিং একদিনের হোক সেটা। সো এই যে দেখেন যে এই আমি মানুষের টাচ আমার কাছে কিন্তু অনেক অ্যাভেলেবেল, এবং অনেক অনেক কম টাকায় কিন্তু ওই ট্রেনিংগুলো আমি পাওয়া সম্ভব, কিন্তু আমি কিন্তু এটাতে ইন্টারেস্টেড হচ্ছি না। আমার মনে হয় যে আসলে এইরকম এআই করতে করতে একটা সময় মানুষ এই যে মানুষের জন্য পাগল হয়ে যাবে, মানুষের সাথে মেশার জন্য। হ্যাঁ, এটা এখনো অনেক জায়গায় হচ্ছে, মানে টু সাম এক্সটেন্ট। যেমন এই যে ডিজিটাল নোম্যাড একটা কনসেপ্ট খুব মাঝখানে সাউন্ডস যে হ্যাঁ খুবই লুক্রেটিভ, বাট সেটা নিয়ে অলরেডি বিভিন্ন আর্টিকেল দেখা যাচ্ছে যে ডিপ্রেশন কিভাবে এটা লোকজন হচ্ছে যে বোর্ড এবং হ্যাঁ কানেকশনস এর জন্য খুঁজতেছে। এটা গোয়িং ব্যাক টু প্রোডাক্টিভ মুসলিমের যে ডিসকাশন আমরা শুরু করেছিলাম, যে আমরা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা ফিতরা দিয়েছেন, সো ওইটা খুব ইম্পর্টেন্ট, যে সোল এই জিনিসটা, তাই না, রূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। সো এটার একটা ইনেট নেচার হচ্ছে যে ইট লংস ফর রিলেশন অ্যান্ড কানেকশনস অ্যান্ড থিং, যেটা আসলে এআইতে কখনো হবে না। সো আপনার ফ্রেন্ড বলেন, ফ্যামিলি বলেন, রিলেটিভ বলেন, এই যে বসে থাকাও অনেক সময় যে এই জিনিসটা কমফোর্ট দেয় সেটা। সো আমি ওই দিন গ্রকের সঙ্গে সেটাই করছিলাম, যে না তুমি তো, আমি হিউম্যান হিসেবে আমার এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, ইমোশন, তুমি এটা কখনোই দিতে পারবে না। সো স্টপ প্লেইং, মানে অ্যাক্টিং অ্যাজ ইফ ইউ ক্যান টাচ মাই ইমোশন বা এরকম। তো এটা হবেই, কারণ হচ্ছে ওই যে এটা একটা ফিতরা মানুষের মধ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দিয়েছেন, লঙ্গিং এবং এই যে মানে ফর ইচ আদার রিলেশনগুলা, মাওয়াদ্দা আল্লাহ বলেছেন কোরআনে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মধ্য থেকে মানে তোমাদের জন্য জোড়া সৃষ্টি করেছেন এবং ওয়াজআলনা বাইনাকুম মাওয়াদ্দা। হ্যাঁ, তো এটা কিন্তু দ্যাটস নট এ এআই থিং। সো হিউম্যান কানেকশনটা লাগবে আর কি, সেটাই বিষয়টা। মানে আমার একটা অ্যাজাম্পশন হচ্ছে, মানে আমি একটু হয়তো প্রেডিক্ট করতেছি যে সামনের দিনগুলো মানুষের জন্য মানে খুবই স্বপ্নের মতো একটা দিন হয়তো আসতে যাচ্ছে, যে আমাদের ধরেন যে এই কাজকর্ম, বেসিক যে কাজগুলো, রিপিটেটিভ কাজ, এইগুলো সব ধরেন রোবটরা করতেছে, আর আমরা ধরেন এই যে পরিবারের সাথে সময় দেওয়া, হ্যাং আউট করা, ঘুমানো, তারপরে এই নামাজ কালাম পড়া, সো এইগুলাতে মানে মোর টাইম পাবে। এখন যে বললেন যে হাসেল কালচার যেটা, সো হাসেল থেকে হয়তো আমরা একটু মানে পিসফুল মাইন্ডের দিকে শিফট করতে যাচ্ছি, যে মেজর কাজগুলা ওয়ার্ল্ডের আসলে আমরা যে কাজগুলো এতদিন করে আসতেছি মানুষ, এটা আসলে একটা বড় অংশ রোবটরা করবে। তারপরে এই না যে আমরা আসলে না খেয়ে থাকবো, রিজিক তো আসলে আল্লাহর তরফ থেকে আসবে। আমি এই জায়গায় একটু বোধহয় ডিসএগ্রি করব, এটা আমার ওয়াইল্ড একটা অ্যাজাম্পশন, আমি কল্পনা করি। আপনি যেটা বলছেন ইট সাউন্ডস লাইক যে ওকে এখন আমি খুব ব্যস্ত থাকবো কাজ নিয়ে, বিজি, রোবটরা আসলে আমার কাজ করবে, তখন আমি এই সব জায়গায় ফোকাস করব। আই থিংক এই মাইন্ডসেটটা এখনই আছে অনেকের, যে হ্যাঁ
বিজনেস বড় হোক তারপরে আমি খুব ইয়ে করব, বা বয়স হলে ইবাদত করব, এরকম কিন্তু অনেকের মাইন্ডসেট কাজ করে। তো দ্যাটস অ্যাকচুয়ালি ফল্টি। আমাদের আসলে আমরা জানি না আমাদের কতক্ষণ সময় আছে, তাই না? সো সেই অনুযায়ী ওটার আগেই আমার ঠিক করা উচিত যে আমি আমার পোর্শনটা ওইভাবে ভাগ করা, যেটার জন্য সেই জায়গায় অ্যালোকেট করা। কারণ ওই সময়ও থাকবে, আপনি দেখা গেল যে এখন আপনি যেটা করেন তখন রোবট করছে, আপনি তখন রোবটের বদলে 10 গুণ করতে চাইবেন। রোবট আছে, সো আপনি আরো 20 গুণ করতে চাইবেন, কথার কথা। কিন্তু ওইটা আপনার মাইন্ডসেটের, যেটা আপনাকেই আসলে ট্যাকল করতে হবে, যে এটা একটা কনসিয়াস চয়েস হতে হবে যে আমি চুজ করছি যে না, আমার কাছে এটা প্রায়োরিটি, আমি এটা করব। না হলে এখন আপনি ওই যে তখন রোবট আছে, ডাজন্ট ম্যাটার, আপনি তখন রোবটদের ম্যানেজ করতে আপনার টাইম লাগবে 100x চাইবেন, রাইট? সো ফ্যামিলির জন্য সময় দিতে চান, সেটা আপনাকে কনসিয়াসলি চুজ করতে হবে। সেটা এখনো যেমন পারবেন, রোবট থাকলেও পারবেন, আরো বেশি হইলেও পারবেন। আর যদি চুজ না করেন কনসিয়াসলি, তাহলে আসলে পারবেন না, ঠিক আছে? সো ওই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে আমাদের ওই জায়গাটায় ব্যালেন্স করা। এবং ব্যালেন্স কখনোই আসলে 100% আইডিয়াল হবে না, আপস অ্যান্ড ডাউনস থাকবে, হবে, আবার ফেরত আসার চেষ্টা করাটা, সেটাই হচ্ছে ব্যাপার। এবং এই প্রোডাক্টিভিটি বলেন, ভালো হওয়ার চেষ্টা বলেন, সব কিছুতেই আপস অ্যান্ড ডাউনস আসবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কিন্তু বলেছেন যে কখনো আপনার হাই এনথুজিয়াজম থাকবে, কখনো কম হবে, বাট বেসিকটা কিছু নন নেগোশিয়েবল ধরে রাখা ইম্পর্টেন্ট। যে হ্যাঁ, আমার ফর্দ আমি ছাড়বো না, আমি হারামে যাব না, এরকম, হ্যাঁ, মানে যেটা এন্ড দেন মানে ওটার মধ্যে থেকে আবার হয়তো ব্যাক করা, ইনশাআল্লাহ, এরকম। সো খুবই চমৎকার একটা সেশন, আমি খুবই এনজয় করলাম ভাইয়া। মানে আপনাকে ছেড়ে দিতে ইচ্ছে করছে না, হয়তো আমরা ইনশাল্লাহ আবার কোনো একটা এপিসোডে নিয়ে আসবো ইনশাল্লাহ আপনাকে। সো লাস্ট যদি আমাদের কিছু বলেন, আমাদের ইয়াং জেনারেশন যারা বিজনেস করতে চায় বা ভালো মুসলিম হতে চায়, এবং অ্যাট দ্য সেম টাইম আপনার ভবিষ্যৎ পরিকল্পনা, বাংলাদেশে আপনি ধরেন একটা লাক্সারি লাইফ বা একটা ভালো সেটেল লাইফ থেকে ওয়েস্টার্ন কান্ট্রি থেকে বাংলাদেশে এসেছেন, আপনার কর্ম পরিকল্পনা, এইগুলো যদি একটু টাচ করে আমরা ইনশাল্লাহ শেষ করে দিব আর কি ভাইয়া। ভবিষ্যৎ পরিকল্পনা কি ভাইয়া? ভবিষ্যৎ পরিকল্পনা বাংলাদেশে এই সেক্টরে, বাংলাদেশের বাইরে না। আমি অবশ্য দেখি যে বাংলাদেশেই থাকতে হবে এরকমও না। আমার যেটা প্রায়োরিটি যে হ্যাঁ, মানে মুসলিম হিসাবে কন্ডিউসিভ এনভায়রনমেন্ট আছে কিনা সেটা। সো সেরকম হয়তো অন্য জায়গায় সুযোগ আসলে ইনশাল্লাহ আমি সেটা চেষ্টা করব, সেটা একটা। কিন্তু ভবিষ্যতে আমার যেমন, আমি এখন যেমন ট্রেনিং কোচিং করাই জেনারেল সব ক্লায়েন্টে, ভবিষ্যতে আমার স্বপ্ন বা প্ল্যান হচ্ছে যে এই যে প্রফেটিক লিডারশিপ, প্রোডাক্টিভ মুসলিম, টোটাল গুড লাইফ, এইসব জিনিসগুলোতে আরো বেশি সময় দেয়া। সো সেটা ইনশাআল্লাহ, মানে স্বপ্নটা অনেকটা এরকম যে আমি দেখি যে মানে আমি অনেক আলেমদেরকে ঈর্ষা করি, ওনারা দিনের খেদমত করছেন সারাদিন। সো আমি দেখি যে ওনারা সব থেকে বেশি প্রোডাক্টিভ বা অনেক বেশি ভালো সময় ব্যয় করছেন। হ্যাঁ, গতকাল আমি যে আসুন্না ফাউন্ডেশনে ট্রেনিং দিতে গিয়েছিলাম, এবং আমি যে লাইক শেখ আহমদুল্লাহ, ওনার কাজ আলহামদুলিল্লাহ যে অ্যামেজিং কাজ করছেন, রাইট? আমি দেখি যে আমি তো এখন ওনার সঙ্গে কম্পিট আসলে ওইভাবে করতে পারবো না, উনি যেখানে, কিন্তু আমি আমার মতো করে করব যে আমার লিডারশিপ বা আমার সেক্টরে আমি কিভাবে মুসলিমদের সার্ভ করতে পারি সেটা। এবং ওই যে জয়েন করা, যে আলহামদুলিল্লাহ ওনারা রেখেছেন, সো ওখানে গিয়ে ট্রেনিং কালকে ছিল ওনাদের একটা ব্যাচে, লিডারশিপ ট্রেনিং বা এরকম, হ্যাঁ সেরকম। তো এই স্পেসটাতে কাজ করার প্ল্যান ইনশাআল্লাহ, যে প্রফেটিক লিডারশিপ, তারপরে টোটাল গুড লাইফ, যে আমাদের ইসলামিক প্রিন্সিপালসগুলো সব কিছুতে ইন্টিগ্রেট করা লাইফের সব অ্যাসপেক্টে, এবং কন্টিনিউয়াসলি আসলে যেখানেই আছি, যেটাই থাকি, মুসলিম হিসাবে এটা আমার জন্য ভালো হতে পারে। মানে আপনি খুব বিপদে আছেন, এটা কিন্তু আপনার জন্য একটা গুড লাইফ হতে পারে। কিভাবে? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারোর যদি ভালো হয়, সে হচ্ছে যদি শুকর করে, সেটা তার জন্য ভালো। খারাপ যদি হয়, মানে খারাপ কিছু ঘটে, সেটার জন্য সে সবর করে, সেটা তার জন্য ভালো। এবং উনি বলেছেন যে এটা শুধু মুমিনের জন্য। সো এটা টোটাল গুড লাইফের একটা মূল মানে টেক্সট। আর একটা হচ্ছে যে মুমিন পুরুষ হোক নারী হোক, যে ভালো কাজ করবে, আল্লাহ হচ্ছে যে মুমিন অবস্থায় তাকে হচ্ছে আল্লাহ পুরস্কার দিবেন এবং হায়াতুত তাইয়্যিবা দিবেন। সো দ্যাট ইজ লাইক দ্য টোটাল গুড লাইফ, হায়াতুত তাইয়্যিবা, এবং আরো ভালো উত্তম প্রতিদান দিবেন। সো আমাদের যেখানেই আমরা থাকি দেখতে হবে যে হ্যাঁ, আমার মধ্যে এটার মধ্যে আমার জন্য ভালো আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। কিন্তু ভালো আছেন মানে এই যে এরকম, যেটা আমার কন্ট্রোলের বাইরে চলে আসবে, কিন্তু আমার আরো কন্টিনিউয়াস কিভাবে আমি বেটার হতে পারি দুনিয়ার জন্য, আখিরাতের জন্য, এবং সেটা ব্যালেন্স করে
যে আমার মেইন ফোকাসটা কি আসলে। আখিরাকে আমি যদি মেইন ফোকাস বানিয়ে নেই তাহলে আসলে সেটাই সাকসেস হওয়ার উপায়। সেটা রেখে এবার ওই যে আমরা শুরুতে যেটা বলছিলাম যে আপনি যদি মনে হয় যে না আমি এত আমার ওয়েলথের পিছনে যাব না, বিজনেস করব না, ফাইন, তাহলে আপনি আখিরের জন্য করেন। দাওয়ার কাজে হচ্ছে যে ফুল টাইম দেন, অনেক সময় দেন, ইসলামিক ইলমের ক্ষেত্রে সময় দেন, সেটা মানে বসে থাকার সুযোগ নাই। মানে দ্যাটস দ্য থিং। সো ওইটাই আমি মনে করি আমরা মানে আমারও অনেক স্ট্রাগল আছে। তো সেই জায়গাগুলোতে আপনার টাইটেলটা যদি আমি যাই যে হ্যাঁ আজকে খারাপ যাচ্ছে গেছে, কালকে কিভাবে আরেকটু ভালো Better হতে করা পারি যায়। সেই চেষ্টা আমাদের কন্টিনিউয়াস করে যেতে হবে, হাত্তা ইয়াতিয়ানাল ইয়াকিন। যতক্ষণ না আমাদের কোরআনের আয়াতে যেটা আছে যে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যে আল্লাহর ইবাদত করতে থাকো যতক্ষণ তোমার মানে মৃত্যু এখানে রেফার করা হয়েছে। ইয়াকিন। হ্যাঁ, তো সেটা তো সেইটা আসলে সবাইকে হেল্প করা উচিত মুসলিম হিসাবে একজন আরেকজনকে, যে কিভাবে আমরা একজন আরেকজনকে স্ট্রেংথেন করতে পারি, একজন আরেকজনকে হেল্প করতে পারি, সেটাই আমাদের ফোকাস হওয়া উচিত মুসলিম হিসাবে। খুবই চমৎকার লাগলো ভাইয়া, আপনাকে ছেড়ে দিতে মন যাচ্ছে না, বাট জাযাকাল্লাহু আমাদের খাইরান। আপনার কলেবর অনেক সময়ের বড় জন্য। হয়ে যাচ্ছে। আজকে আমরা এখানেই শেষ করবো ইনশাল্লাহ। সো আমরাও ভাইয়া এই এপিসোডটা বা এই পডকাস্টটা কিন্তু করি ওই সদকায়ে জারিয়া নিয়েতেই, যে আমরা তো একদিন থাকবো না, কিন্তু আমাদের এই ভালো কথাগুলো এটা থেকে মানুষ বেনিফিটেড হবে ইনশাল্লাহ, এই আলহামদুলিল্লাহ। আশা রাখি আর কি। এই জন্যই করা, এখানে সময় দেওয়া বা এইটা নিয়ে খরচ করা। সো যারা দেখছেন তাদের কাছেও অনুরোধ থাকবে যে মানে আপনারাও এই কাজের, এই ভালো কাজের ভাগিদার হন, আপনারাও এটা একটু বেশি করে আপনাদের আশেপাশে প্রচার করার একটু ব্যবস্থা করবেন, সেই অনুরোধ থাকবে। সেই অনুরোধ দিয়েই আজকে আমাদের এপিসোড শেষ করবো ইনশাল্লাহ। দেখা হবে আমাদের পরবর্তী কোনো এপিসোডে। সো শাহরিয়ার ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। থ্যাংক ইউ ভেরি আল্লাহ মাচ। আপনাকে জি, উত্তম জাযাকাল্লাহু জাযা দান খাইরান। করুক। ওয়া ইয়াক। থ্যাংক ইউ সো মাচ। জি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।